রিন্তারো, যে কিনা তার ক্লাসের সবচেয়ে ম্যাচিওর আর স্ক্যারি লুকিং গাই, যার ফেস এতটাই স্ক্যারি ছিল যে সবাই তাকে দেখা মাত্রই ভয় পেয়ে যেত। একদিন রিন্তারো স্কুলে যাওয়ার সময় রাস্তায় সে তার কিছু স্কুলের বন্ধুদের দেখে তারা কয়েকটা ছেলের সাথে মারামারি করছে। ওই ছেলেগুলো ঝগড়া বাঁধানোর জন্য ইচ্ছে করে রিন্তারোর বন্ধুদের ধাক্কা দেয়। আসলে রিন্তারোর সাথে দেখা করাই তাদের উদ্দেশ্য ছিল। অন্য ছেলেগুলো রিন্তারোর বন্ধুদের জিজ্ঞেস করে, তোমাদের ক্লাসের সেই ভয়ঙ্কর ছেলেটা কোথায়? মানে তখন তারা রিন্তারোর কথা জিজ্ঞেস করছিল। রিন্তারোর বন্ধুরা তখন বলে, তুই চিন্তা করিস না, সে এখনই আসছে। ঠিক তখনই রিন্তারো সেখানে আসে। ওই দুজন ছেলে তার দিকে তাকাতেই ভয় পেয়ে আতঙ্কে কেঁপে ওঠে, কারণ রিন্তারোর চেহারা সত্যিই দেখতে ভয়ানক লাগছিল। অন্য ছেলেগুলো তাকে দেখেই পালিয়ে যায়। তখন রিন্তারো তার বন্ধুদের বলতে থাকে, এইভাবে মারামারি করো না। কিন্তু বন্ধুরা বলে, ভাই এটা তোর জন্যই হয়েছে, তুই কিছু একটা করেছিস, নইলে ওরা আমাদের এভাবে ধাক্কা দিত না। রিন্তারো শুনে অবাক হয়ে বলে, আমি তো কিছুই করিনি। কিন্তু তারপরই তার মনে পড়ে গত রাতের ঘটনা। গতকাল রাতে সে এক দম্পতিকে ঝগড়া করতে দেখেছিল। ঝগড়ার এক পর্যায়ে মেয়েটি ছেলেটিকে থাপ্পড় মেরে চলে যায়। রিন্তারো ছেলেটিকে সান্ত্বনা দিতে যায়, কিন্তু ছেলেটা রিন্তারোর মুখ দেখেই ভয়ে পালিয়ে যায়। তার বন্ধুরা হেসে বলে, এটা তো স্বাভাবিক, তোর মুখ দেখলে যে কেউ ভয় পাবে। এমনকি তারা মজা করে বলে যে রাতে তুই কারো সামনে গেলে তার আত্মা উড়ে যাবে। এখানে বলে রাখি, ছেলেদের কলেজ আর মেয়েদের কলেজ আলাদা, কিন্তু পাশাপাশি। আশ্চর্যের বিষয় হলো তারা একে অপরকে প্রচন্ড ঘৃণা করত। কেন সেটা পরে বুঝতে পারবে। চলো গল্পে ফিরে যাই। স্কুল শেষে ছেলেদের দল বেরোচ্ছিল। এমন সময় মেয়েদের একটি গ্রুপ পাশ দিয়ে যাওয়ার সময় একটা মেয়ের রুমাল মাটিতে পড়ে যায়। তখন এটা দেখে একটা ছেলে রুমালটা তুলে মেয়েটিকে দিতে যায়। তখন মেয়েটি বিরক্ত হয়ে বলে, তোমার হাত লেগেছে, এখন এটা আমি আর নেব না। মেয়েটির কথা শুনে ছেলেটা ক্ষুব্ধ হয়ে বলে, এরা কখনো বদলাবে না, এত অহংকার কিসের? আসলে মেয়েদের স্কুলটা ছিল ধনী পরিবারের মেয়েদের জন্য, আর ছেলেদের স্কুলটা সাধারণ ঘরের ছেলেদের জন্য। এই তফাৎই তাদের মধ্যে শত্রুতা বাড়িয়ে দেয়। এমনকি মেয়েরা ক্লাসের পর্দাও খুলতো না, যাতে ছেলেদের মুখ দেখতে না হয়। একদিন ছেলেগুলো ক্যারাওকে যাওয়ার প্ল্যান করে, কিন্তু রিন্তারো রিজেক্ট করে দেয়, কারণ তাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়। সে বাড়ি গেলে তার মা তাকে বেশ চিৎকার করে বলে ওঠে, তুমি দেরি করেছো। এখন রিন্তারো তার মাকে বলে, মামি, স্কুলটা অনেক দূরে ছিল আর আজ বৃষ্টিও হচ্ছিল, এই কারণে একটু দেরি হয়ে গেল। আপনি তো জানেন এই কাজে আমি বেশ বাজে, আমার কারণে কেউ এই রেস্টুরেন্টে আসে না। কিন্তু রিন্তারোর মা তাকে বলে, তাতে কিছু যায় আসে না, এখানে কেবল একজন কাস্টমারই আছে, আর এখন বৃষ্টিও হচ্ছিল, তাই বেশি লোক আসবে না। আমি জানি তুমি এটা সামলে নিতে পারবে। এতটুকু বলে সেখান থেকে রিন্তারোর মা চলে যায়। এরপর আমাদের পরের দৃশ্য দেখানো হয়। বেকারির পাশে রিন্তারো বেকারির পোশাক পরে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, আমার পরিবার একই রকম ভাবে বেকারি চালায়, আর মাঝে মাঝে কর্মচারীর অভাব হয়, এই কারণে আমাকেও এখানে কাজ করতে হয়। রিন্তারো এটাও বলে যে সে তার বন্ধুদের এই বিষয়ে একেবারে কিছুই বলেনি, তাদের যে একটি বেকারি আছে তাও না। এরপর সে ভাবতে থাকে যে তার মা তাকে বলেছিল যে এখানে একজন কাস্টমার আছে। সে চারপাশে দেখতে থাকে, তখনই সে একটি মেয়েকে বসে থাকতে দেখে, আর আক্ষরিক অর্থেই তার সামনে বেশ কিছু প্লেট রাখা ছিল। আর আমাদের ছেলেটা মানে রিন্তারো ভাবছিল যে আরে এত ছোট একটা মেয়ে এত খাবার কিভাবে খেতে পারে। আর যাই হোক, মেয়েটি কিন্তু অনেক কিউট। তো সেখানে মেয়েটি বেশ নার্ভাস হয়ে গিয়েছিল এবং সে ধন্যবাদ বলে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। তখন রিন্তারো আবারও ভাবতে থাকে, হয়তো তার কারণেই মেয়েটি ভয় পেয়েছে। এরপর তার মা সেখানে আসে, এসে সেই মেয়েটির সম্পর্কে বলতে থাকে যে তার নাম ওসারাগি, আর সে বেশ কিছুদিন ধরে তাদের দোকানে আসে। এরপর রিন্তারো মাকে বলে, আমার মনে হয় না যে সে এখন আর এখানে আসবে, কারণ সে আমাকে দেখে ভয় পেয়ে গেছে। তখন রিন্তারোর মা তাকে বলে, তুমি সব মানুষকে একরকম ভাবে ভেবো না, মানে সে কাউকে তার মুখ দেখে বিচার করে না, সে খুব ভালো মেয়ে, তুমি সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে নিও না। যদি সে আমাদের দোকানে না আসে তাহলে আমি তাকে জোর করে আমাদের দোকানে নিয়ে আসবো। এই কথা বলে এই সিন এখানে শেষ হয়ে যায়। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। আমরা এখানে রিন্তারোকে দেখি যে তার ক্লাসে আছে, আর এখনো সে এসব বিষয়ে ভাবছে। সে আক্ষরিক অর্থে এটা ভাবছিল যে সে আজ মিডল স্কুলে যাবে এবং সেখানে গিয়ে সেই মেয়েটিকে দেখবে আর তার কাছে ক্ষমা চাইবে, মানে ওই যে ওসারাগি নামে মেয়েটার কাছে। এরপর তখনই রিন্তারোর বন্ধুরা তার কাছে এসে বলে,
চল ভাই আজ একসাথে খাবার খাই। কিন্তু রিন্তারও এখানে তো অন্য কিছু ভাবছিল। সে বলে আজ আমার ইচ্ছা নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই একটি ছেলে সেখানে বলতে থাকে, তোমরা জানো না, কিন্তু রিন্তারও ইচ্ছাকৃতভাবে মানুষের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করে। মানে সে ভাবে যে সে একেবারেই ভালো নয়, এই কারণে সে মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করে। এরপর রিন্তারোকে দেখানো হয়। রিন্তারো তখন ভাবে আমার সেই মেয়েটার কাছে যাওয়া উচিত, কিন্তু সে এই পরিকল্পনা বাতিল করে দেয়। এরপর রিন্তারোকে একটি বাড়িতে দেখানো হয়। তখনই তার মা তার ঘরে আসে। ওসারাগি তোমার সাথে দেখা করতে চায়। যা শুনে আমাদের ছেলেটার মাথা খারাপ হয়ে যায়। আর যাই হোক, অবশেষে রিন্তারো ওসারাগির সাথে দেখা করে। আর সে ওসারাগির কাছে ক্ষমা চাইতে যাচ্ছিল, তখনই ওসারাগি বলে আগে আমরা কিছু খেয়ে নিই। মানে এখানে বসেছি তো কিছু খেয়েই নি। এরপর দুজনে টেবিলের মুখোমুখি বসে। আর আক্ষরিক অর্থে রিন্তারো সেখানে ভাবছিল যে মেয়েটা আমাকে খাবার দিতে চেয়েছিল, তাও আমার দোকানের ভেতরে, মানে অন্য কোথাও নিয়ে যেতে পারতো। যাই হোক, এরপর ওসারাগি তাকে বলে আমাকে ক্ষমা করো, আমি কাল তোমাকে দেখে কিছু না বলে পালিয়ে গিয়েছিলাম। ওসারাগির কথা শুনে রিন্তারো একটু হতবাক হয় এবং বলে তুমি খেয়ে নাও, মানে আমি তো খেতে থাকি, মানে আগে তুমি খাও, আগে তুমি খাও, এইসব। এরপর ওসারাগি অবশেষে কেক খেতে শুরু করে এবং বলে যে আমার বেশ অদ্ভুত লাগছে, কিন্তু সত্যি বলতে কি এখানকার কেকটা বেশ ভালো লাগে। রিন্তারো তাকে খেতে দেখে ভেতর থেকে বেশ সন্তুষ্ট হচ্ছিল, মানে তার মনে হচ্ছিল যে তার এটা বেশ ভালো লেগেছে। আর ওয়ারাগিও বলতে থাকে যে কাল তুমি তো বেশ আশ্চর্য হয়ে গিয়েছিলে এত কেক দেখ। মানে সে তাকে বলে যে না না, এমনটা তো একেবারেই নয়, আমি তো এমনটা ভাবতেও পারি না। কিন্তু মনে মনে সে বলে যে হ্যাঁ ভাই, আমি তো এটাই ভেবেছিলাম। যাই হোক, ওসারাগি বলে যে কাল তো এমনিতেই বৃষ্টি হচ্ছিল, তাই আমি ভাবলাম যে এক দুইটা কেক আরো খেয়ে নিই, এই কারণে আমি ওখানেই বসেছিলাম। এরপর দুজনেই একে অপরের নাম জিজ্ঞেস করে, যেখানে ওসারাগি রিন্তারোর দিকে তাকিয়ে বেশ ভালো করে কথা বলছিল এবং রিন্তারো ভাবে যে আমি প্রথম এমন একজন মানুষ দেখলাম যে নিজে আমার সাথে দেখা করতে চায় আর আমাকে দেখে একেবারেই ভয় পাচ্ছে না। মানে মায়ের পর এই একজনই মানুষ যে আমার মুখ দেখে বিচার করেনি। এরপর ওসারাগি বলে সত্যি বলতে কি আমি তোমার মুখ দেখে সেখান থেকে পালাইনি। আর এমনটা নয় যে আমি তোমার দোকানে প্রথমবার এসেছিলাম বা তুমি আমাকে প্রথমবার সাহায্য করেছিলে, তুমি হয়তো কখনো আমাকে লক্ষ্য করনি। আর রিন্তারও হয়তো মনে মনে ভাবে যে হ্যাঁ, এটা হতে পারে যে আমি কখনো লক্ষ্য করিনি। এরপর তখনই রিন্তারও চিৎকার করে ওঠে এবং বলে যে আচ্ছা তাহলে তুমি কাল পালিয়ে গেলে কেন? তখন তার দোকানে তার মা আর একজন মহিলাও ছিল। তখনই তার মা বলে বাচ্চারা একটু ধীরে কথা বলো, মানে এত জোরে কথা বলতে হয় না। মানে রিন্তারও কথাটা অনেক জোরে বলেছিল যে তার মা তাকে আস্তে কথা বলতে বলে। এরপর ওসারাগি বলতে থাকে যে আমাকে প্রথমবার কোনো ছেলে এতক্ষণ ধরে ঘুরে দেখছিল, এই কারণে আমি বেশ লজ্জিত হয়ে গিয়েছিলাম আর তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিলাম। এটা শুনে রিন্তারও বেশ আতঙ্কিত হয়। মানে যখনই কোনো লোক তাকে দেখতো সে ভয় পেয়ে পালিয়ে যেত, কিন্তু সে প্রথমবার দেখলো যে কেউ তাকে লজ্জিত হয়ে পালিয়ে যাচ্ছে। এরপর তাদের একে অপরের চোখে চোখ পড়ে। তখন দুজনেই বেশ লাজুক হয়ে যায়। তারপর রিন্তারও বলে এখন রাত অনেক হয়েছে, তো তোমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিই। তখন ওসারাগি বলে যে আমার একটা কেকের অর্ডার করতে হবে, বলে সে কেকের অর্ডার করতে চলে যায়। কিছুক্ষণ পর রিন্তারও বলে তুমি কি সত্যি একা চলে যাবে? এরপর ওসারাগি সেখান থেকে চলে যায়। আর রিন্তারোর তো এখানে আটকে ওঠার মতো অবস্থা। কোনো মতে তার ঘরে আসে আর বেশ লজ্জিত হয়ে আছে, মানে প্রথমবার তার সাথে একটা মেয়ে এত ভালো করে কথা বলছে। এরপর রিন্তারও ভাবতে থাকে যে ছোটবেলা থেকে তাকে সবাই রিজেক্ট করে এসেছে আর সে ওসারাগির সেই কথাটাই বারবার মনে করতে থাকে। তার হৃদস্পন্দন বেশ দ্রুত হয়ে গিয়েছিল। আমাদের ছেলেটা বারবার এসব জিনিসই ভাবতে থাকে যে ওসারাগি কিভাবে তার দিকে দেখছিল, তার সাথে ভালো করে কথা বলছিল আর লজ্জিত হচ্ছিল। মানে সে এখানে হালকা করে ওসারাগির প্রেমে পড়ে যায়। এরপর এখনই তার মা ঘরে আসে এবং সে বলে যে ওসারাগি তার কেক এখানে ভুল করে রেখে গেছে আর সেও বেশি দূরে যায়নি, তো তুমি তাড়াতাড়ি গিয়ে তাকে দেখে এসো। তো এখানে রিন্তারোর মা ওসারাগিকে ডেকে আনতে বলে। এরপর তখনই আমাদের দুজন লোককে দেখানো হয় আর তারা দুজনেই এখানে ওসারাগিকে বিরক্ত করছিল। তারা বলছিল যে তুমি অনেক কিউট, মানে তোমার উচ্চতা কম কিন্তু বেশ আকর্ষণীয়, তো চলো তাহলে একটু মজা করতে যাই। এখানে দুটো খারাপ লোক ওসারাগিকে ইপটিজিং করছিল আর রিন্তারোকেও আমাদের দেখানো হয় যে সে বেশ দ্রুত গতিতে ওসারাগিকে খুঁজছে, মানে চারপাশে দেখছে কিন্তু তাকে কোথাও চোখে পড়ছে না। এরপর তখনই রিন্তারোর নজর তাদের দুজনের উপর পড়ে। আর এই দুজন ছেলে সেই ছিল যারা সকালে রিন্তারোর বন্ধুদেরকে বিরক্ত করছিল। তারা দুজনেই ওসারাগিকে উদ্দেশ্য করে বলতে থাকে তুমি রিন্তারোর সাথে শেষ পর্যন্ত কি করেছিলে? রিন্তারো তো বদমেজাজি একজন মানুষ আর তুমি তার গার্লফ্রেন্ড তো একেবারেই হতে পারো না। আর এরপর তারা দুজনেই সেখানে রিন্তারোকে নিয়ে বেশ খারাপ কথা বলে এবং বলে যে তোমাকে তার থেকে একটু দূরে থাকা উচিত, নইলে তোমারও বেশ সমস্যা হতে পারে। আর রিন্তারোর এখানে ওসাগিকে সাহায্য করতে যাওয়া উচিত ছিল, কিন্তু সে বেশ ভয় পেয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল
যে ওয়াগারিও তাকে বদমেজাজে ছেলে না ভাবে, কারণ একই রকম পাবে তার স্কুলও বেশ বাজে আর সে নিজেও বেশ বাজে দেখতে। যাই হোক, তখনই ওসারাগি দুজন লোককে বলে, তুমি কি সত্যি বলছো? ওসারাগির কথা শুনে রিন্তারো আরো ভয় পেয়ে যায়। ওসারাগি বলতে শুরু করে, তুমি কিছু কথা শুনেছো, তাই তুমি তাকে বিচার করছো। যদি তুমি তার সাথে কথা বলো তাহলে তুমি জানতে পারবে যে সে শেষ পর্যন্ত কতটা ভালো ছেলে। তোমরা দুজন বেশ বাজে, তোমরা শুধু গুজব ছড়াও আর তাকে বদনাম করো। এরপর সেই দুজন ছেলের মাথা খারাপ হয়ে যায়। তাদের মধ্যে একজন তখন অনেকটা ক্রুদ্ধ হয়ে যায় এবং ওসারাগিকে ঘুষি মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই রিন্তারো ঠিক সেই মুহূর্তে প্রবেশ করে আর সেই ঘুষিটা তার মাথায় লাগে আর তখনই রিন্তারোর মাথা আহত হয়। তখন রিন্তারো বলে, শেষ পর্যন্ত তোমরা এর সাথে কি করতে চেয়েছিলে? মানে এই কথা সে সেই দুজন ছেলেকে বলে আর সেই দুজন ছেলে সেখানে বেশ আতঙ্কিত হয়ে যায়। তারা তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই ওসারাগি বেশ ভয় পেয়ে গিয়েছিল। সে রিন্তারোর কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে যে সব আমার কারণে হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রিন্তারো বলে, তোমাকে ক্ষমা চাওয়ার দরকার নেই, তাদের ঘুষি আমার একেবারেই লাগেনি, আমার মাথাটা একটু দেওয়ালে লেগে গিয়েছিল, এই কারণে একটু রক্ত বেরোচ্ছে। তুমি একেবারেই চিন্তা করো না, এটা আমার জন্য শাস্তি ছিল, আর যাই হোক এটা ভালোই ছিল। তখনই ওসারাগি বলে, কি মানে তুমি তার ঘুষি থেকে বাঁচতে পারতে? তখন রিন্তারো বলে, হ্যাঁ আমি বাঁচতে পারতাম, কিন্তু আমার তোমাকে এরকম ভাবে বিশ্বাস হয়নি। মানে আমার মনে হয়েছিল যে তুমিও অন্য মেয়েদের মতো হবে যারা আমাকে খারাপ মনে করে, কিন্তু এমনটা নয়। এসব বলে সে ওসারাগির কাছে ক্ষমা চাইতে থাকে। তারপর ওয়াগারিও বলতে থাকে, এতে তোমার ভুল নেই, তোমার ক্ষমা চাওয়া উচিত নয়। আর রিন্তারো মনে মনে ভাবছিল যে সত্যিই ভাই, এই মেয়েটি বেশ ভালো, মানে আমার মতো মানুষকে ভালো মনে করে। এরপর ওসারাগি তার মাথা পরিষ্কার করতে করতে বলতে থাকে, এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না সবাই তোমাকে দেখে ভয় পায় কেন। তুমি তো অনেক ভালো মানুষ, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আর আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রিন্তারাও এখানে ভাবছিল আমি কতটা অদ্ভুত, মানে অন্যদের কারণে আমি নিজেকে বেশ পিছিয়ে নিয়ে গিয়েছি, কিন্তু আজ প্রথমবার আমাকে কেউ ধন্যবাদ বলেছে। আর সত্যি বলতে কি, আমাকে এই কথাগুলো আরো আরো শুনতে হবে। এরপর রিন্তারো তাকে স্টেশনে ছেড়ে দিতে যায়। তারপর সিন পরিবর্তিত হয় এবং আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে রিন্তারোকে তার ক্লাসে দেখানো হয় আর সে বেশ উদ্বিগ্ন হয়ে আছে। মানে পুরো রাত আমাদের ছেলেটা ঘুমাতে পারেনি আর কেবল ওসারাগি সম্পর্কে ভেবে যাচ্ছিল। এরপর রিন্তারো মেয়েদের কলেজের দিকে তাকায়, যার পর্দাগুলো টানা ছিল। তখনই সে লক্ষ্য করে যে মেয়েদের পর্দাগুলো কেউ খোলার চেষ্টা করছে। সত্যি সত্যি সেই পর্দাটা সেখানে খোলে আর রিন্তারো যা দেখে তা দেখে সে পুরোপুরি চমকে যায়, কারণ সেই পর্দাটা আর কেউ নয়, রিন্তারোর ঘুম হারাম করে দেওয়া ওয়াগারি খুলেছিল। এরপর দুজনের চোখে চোখ পড়ে, যার পর রিন্তারো আরো উদ্বিগ্ন হয়ে যায় আর সে তখন তাড়াতাড়ি তার পর্দাটা লাগিয়ে দেয়। অবশেষে সে জানতে পেরেছে যে ওসারাগি মিডল স্কুলে পড়ে না। রিন্তারো ভাবছে ওয়াগারি তাকে দেখে একটু ভয় পায়নি, যেখানে অন্য সবাই তাকে দেখে বেশ ভয় পাচ্ছিল। ওয়াগারি হচ্ছে রিন্তারোর দোকানের নিয়মিত কাস্টমার, যে সব সময় তার দোকানে আসে। কিন্তু রিন্তারোর সবচেয়ে বড় প্রবলেম হলো ওয়াগারি তার প্রতিদ্বন্দ্বী স্কুলের ছাত্রী, অর্থাৎ পাশের স্কুলের ছাত্রী। আমরা তো আগেই জানতাম দুইটা স্কুলের মধ্যে কতটা তফাৎ, তারা একে অপরের মুখও দেখতে চায় না। আজও স্কুল থেকে ফেরার সময় মেয়েরা তার দিকে বেশ উইয়ার্ড ভাবে তাকাচ্ছিল। তখনই রিন্তারোর বাকি বন্ধুরা চলে আসে এবং তারাও সেই স্কুলের ব্যাপারে কথা বলতে শুরু করে। রিন্তারোর একটা বন্ধু ওসামি নামের ছেলেটি ব্যাড টেম্পার্ড ছিল এবং সে ক্রমাগত ম্যাটারিং করছিল, কিন্তু রিন্তারোর মাথায় তখনও ওয়াগারির কথাই ঘুরপাক খাচ্ছিল। রিন্তারো ভাবে, আমি সত্যি কত বড় ইডিয়ট, ওয়াগারি সম্পর্কে কত কথাই না আমি ভেবে ফেলেছি। যখন সে এসব ভাবছিল তখন উসামি তাকে কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, তোর কি কিছু হয়েছে নাকি? সকাল থেকে তোকে কেমন অন্যরকম লাগছে? আমি এটাও নোটিস করছি যে তুই চিতরি হাই স্কুলকে দেখলে বেশ উইয়ার্ড আচরণ করিস। উসামির কথা শুনে রিন্তারো খুব সারপ্রাইজড হয়ে বলে, আরে না না, এমন কিছু না, তোমরা বেশি ভাবছো, আমি কেন এমন আচরণ করব? রিন্তারোর কথা শুনে ক্লাসের সবাই তার দিকে তাকায়, কারণ সে একটু জোরে কথা বলে ফেলেছিল। এটা দেখে তার বাকি বন্ধুরাও বেশ এস্টনিশড হয়ে যায় এবং বলতে থাকে, তুই সত্যি কি বেশি রিয়েক্ট করছিস? তুই কি ঠিক আছিস? উত্তরে রিন্তারো বলে যে হ্যাঁ হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। এর পরের দৃশ্যে আমরা দেখি শিক্ষক পড়াচ্ছেন আর রিন্তারোর মাথায় তখন ওয়াগারির কথা ঘুরছে। সে ভাবতে থাকে, আমার মনে হয় না ওয়াগারি সান আর কখনো আমাদের রেস্টুরেন্টে আসবে। আমার আসল পরিচয় জানার পর তার জন্য এটা বেশ আনফেভারেবল হতে পারে। তার মাথায় অনেক থটস আসছিল
আর সত্যি বলতে সে খুব এনশিয়াস হয়ে পড়েছিল। তখনই রিন্তারোর বন্ধু ওসামি বলে, আজ তো তুই ফ্রি, মানে আজ আমরা কোথাও ঘুরতে যেতে পারি। আক্ষরিক অর্থে রিন্তারো বলে, হ্যাঁ আজ আমি যেতে পারি। এটা শুনে সবাই খুব এস্টোনিশড হয়, কারণ রিন্তারো আগে কখনো তাদের সাথে বাইরে যায়নি এবং আজ অবশেষে সে যেতে রাজি হয়েছে। এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা দেখি তারা স্কুল থেকে বের হচ্ছে। বাইরে আসার পর তারা সবাই খুব সারপ্রাইজড হয়, কারণ সবাই একদিকেই তাকিয়েছিল। তারা সবাই ভাবতে থাকে এখানে কি হচ্ছে, এমন কি জিনিস যা বাচ্চাদের ভয় দেখাচ্ছে। এরপর তারাও দেখতে এগিয়ে যায় এবং যখন তারা সেখানে দেখে তাদের মাথা ঘুরে যায়। মানে তাদের নয়, বরং আমাদের রিন্তারোর, কারণ সেখানে ওয়াগারি দাঁড়িয়েছিল আর সে কারোর জন্য ওয়েট করছিল। ওসারাগি ছেলেদের স্কুলের পাশেই দাঁড়িয়েছিল। এটা দেখে রিন্তারো খুব এস্টোনিশড হয়। বাকি ছেলেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে, পাশের স্কুলের এই মেয়ে আমাদের স্কুলের সামনে কি করছে। রিন্তারো ভাবতে থাকে যে সত্যি ওসারাগি কার সাথে দেখা করতে এখানে এসেছে। এরপর রিন্তারোর বন্ধু ওসামিকে দেখানো হয়। সে ওয়াগারির কাছে গিয়ে তার উপর খুব চেঁচাতে শুরু করে, তোর সাহস হয় কিভাবে আমাদের স্কুলের সামনে আসার। ওয়াগারি সেখানে খুব ফ্রেটেন্ড হয়ে যায় এবং ওসামি তাকে আরো বেশি ভয় দেখাতে থাকে এবং অনেক কথা বলতে থাকে। কিন্তু তখনই রিন্তারো সেখানে আসে। ওসামিকে টেনে তুলে বলে, মেয়েদের সাথে একটু ভালোভাবে কথা বলা উচিত, মানে তোমার তাদের সাথে ভালোভাবে কথা বলা উচিত। আর ওসামি খুব নার্ভাস হয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর একটু বেশি চেঁচিয়ে ফেলেছি। আর তখনই চিতরে হাই স্কুলের আরো অন্যান্য মেয়েরা সেখানে চলে আসে এবং তারা খুব প্যানিক ছিল, মানে তাদের মনে হয়েছিল যে ছেলেগুলো সেই মেয়েটিকে বোদারিং করছে। এরপর তারা সেখান থেকে ওয়াগারিকে নিয়ে যেতে শুরু করে। এরপর ওসামি মেয়েদের বলে, তোমাদের এভাবে যাওয়া উচিত নয়, প্রথমে তোমাদের ক্ষমা চাওয়া উচিত। কিন্তু মেয়েরা প্রথমে ওসামিকে ধাক্কা দিয়ে দেয়, মানে ছেলেটি যেখানে ক্ষমা চাওয়ার কথা বলছিল সেখানেই তারা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। কিন্তু ছেলেটি কিছুই বলে না এবং চুপচাপ দেখে যখন মেয়েরা ওয়াগারিকে নিয়ে যেতে থাকে। রিন্তারো তাকে দেখছিল এবং আমরা দেখি ওয়াগারিও রিন্তারোর দিকে তাকিয়ে দেখছিল, মানে তখন তারা একে অপরের দিকে তাকিয়ে দেখছিল। এরপর তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখন আমরা ছেলেদের গ্রুপকে দেখি যেখানে ওসামি খুব অ্যাংরি ছিল এবং রিন্তারো ভাবতে থাকে শেষ পর্যন্ত সে কি আমার সাথে দেখা করতে এসেছিল। মানে রিন্তারো ভাবছিল ওসারাগি তার সাথে দেখা করতে এসেছিল কিনা। শেষ পর্যন্ত সে আমার সাথে দেখা করতে কেন আসবে, মানে আমি হয়তো একটু বেশি ভুল ভাবছি। এখানে রিন্তারো নিজেকে ভুল ভাবতে শুরু করে। তখনই ওসামি রিন্তারোর দিকে তাকিয়ে খুব এস্টোনিশড হয়ে বলে, আরে তোকে সত্যি খুব উইয়ার্ড লাগছে। ওসামির সাথে বাকিরাও সেখানে কথা বলতে শুরু করে। উত্তরে রিন্তারো বলে, তোমাদের ফালতু কথা বলার দরকার নেই। এরপর রিন্তারো আবারও ভাবতে শুরু করে, আমার কি হয়েছে, আমি কেন এমন বিহেভ করছি, মানে আমি কি এক্সাইটেড হচ্ছি। আরে না না, আমি কেন এক্সাইটেড হব। সত্যি বলতে আমার এসব নিয়ে একদমই ভাবা উচিত নয় এবং আমার স্বাভাবিক জীবন কাটানো উচিত। পরের সিনে আমরা দেখতে পাই রিন্তারো ও তার বন্ধুরা মিলে এনজয় করতে কারাওকেতে যায় আর ওসামি সেখানে খুব ভালোভাবে গান গাইছিল। এরপর সাকু রিন্তারোকে বলতে শুরু করে, রিন্তারো তুই কি গান গাইতে পছন্দ করিস। রিন্তারো বলে, হ্যাঁ হ্যাঁ, মাত্র 5 মিনিট আমি করছি। আর এরপর আমরা দেখি যে ওসামিকে গান গাওয়ার জন্য 90 স্কোর দেওয়া হয় এবং সে বলে যে সত্যি বলতে আমি এর চেয়ে ভালো স্কোর করতে পারতাম। এরপর আমরা দেখি সাকু রিন্তারোকে খুব ক্লোজলি অবজার্ভ করে এবং তাকে বলে, তোর কি সত্যি কোনো প্রবলেম নেই, মানে আমরা সকাল থেকে তোকে দেখছি, তুই উইয়ার্ড ভাবে বিহেভ করছিস। যদি এমন কিছু হয় তাহলে তুই আমাদের বলতে পারিস, আমরা তা সলভ করতে পারি। কিন্তু এখানে রিন্তারো মানা করে দেয়। সাকু জেনে গিয়েছিল যে রিন্তারো তাদের কাছ থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছে, কারণ তার মাথায় আঘাত লেগেছিল এবং সে বেশ উইয়ার্ড মুখ করে বসেছিল আর সাথে এখনো সে লস মনে হচ্ছিল। আর রিন্তারো সেখানে তখনও অনেক কিছু নিজের মনে মনে ভাবতে থাকে, মানে সেই ওয়াগারির ব্যাপারে। সে তার সাথে কিভাবে কথা বলেছিল, তার সাথে কত ভালো সময় কাটিয়েছে, এসব কথা। সে এটাও ভাবে যে যদি সে তার বন্ধুদের এসব বলে দেয় তাহলে পরিবেশটা এখন বেশ উইয়ার্ড হয়ে যাবে আর এই লোকেরা শেষ পর্যন্ত আমার ব্যাপারে কি বা ভাববে। এই কারণে রিন্তারো কিছুই বলে না। এরপর রিন্তারো বলে, আমি তো বললাম তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি একদম ঠিক আছি। আর এরপর সবাই সেখানে এনজয় করা শুরু করে দেয়। আবার সবাই জিজ্ঞেস করে, ভাই তুই ডিসাইড করেছিস কি, তুই কোন গান গাইছিস। রিন্তারো বলে, আমি এখনো ডিসাইড করিনি। আর তখনই ওসামি বলতে শুরু করে যে ভাই চল, এখন তোর গান আমরা ডিসাইড করব এবং তোকে গাইতে হবে। রিন্তারো বলতে থাকে, না না, তুই কি ক্রেজি নাকি, আমি এটা করব না। আর এরপর রিন্তারো ক্ষমা চায়, মানে সাকুর কাছে ক্ষমা চায় এত উইয়ার্ড মুভ করার জন্য। তখন সাকু বলে, এখন তোর ব্যাপারে আর কি বা করতে পারি আমি। এরপর সে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গান গাই। এই পরের সিনে অবশেষে আমরা রিন্তারোকে নিজের ঘরে যেতে দেখি। তখন আমরা দেখতে পাই তার রেস্টুরেন্টটা এখনো খোলা পড়ে আছে। সে ভাবে এখন বন্ধ করার সময় হয়ে গেছে আর সে যেই ভেতরে যায়
রিন্তারও বেশ সারপ্রাইজড হয়ে যায়, কারণ ওয়াগারি সেখানে তার জন্য ওয়েট করছিল। তাই ওয়াগারি রিন্তারোর রেস্টুরেন্টে তাকে ওয়েলকাম ব্যাক জানায়। তখন রিন্তারো বলে, তুমি এখানে কি জন্য এসেছো? ওয়াগারি সবার আগে তার বন্ধুদের পক্ষ থেকে ক্ষমা চায়, মানে তারা সেই সময় তাদের সাথে বেশ ইল ম্যানার বিহেভ করছিল। তো রিন্তারো বলে যে না না, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। আর এরপর তখনই তার মা মানে রিন্তারোর মা বলেন, আচ্ছা তুমি এখানে এসে গেছো, প্রথমে সত্যি করে বলো তো তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি আজ এত দেরি কেন করলে? তুমি কি এটাও জানো ওয়াগারি কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছে? এরপর তার মা বলতে থাকেন যে যদি ওয়াগারি তোমার দেরি না হয়ে থাকে তাহলে আরো একটু সময় কাটিয়ে নাও, আমি তোমার জন্য একটা ভালো কেক নিয়ে আসি। এরপর তখনই ওয়াগারির পেট থেকে আওয়াজ আসতে শুরু করে। এটা শুনে তার মা সে বেশ হাসতে শুরু করে, কারণ আমরাও জানি যে ওয়াগারির কেক খেতে কত পছন্দ। আর এটা দেখে রিন্তারো বেশ হাসি পায়। ওয়াগারি তখন বলে, রিন্তারো তুমি এভাবে হেসো না, কারণ তখন ওয়াগারি বেশ এম্বারেসড ফিল করছিল। তো এখানে রিন্তারো বলে, প্লিজ আমাকে ক্ষমা করো, আমরা কি দুজনে একসাথে বসে কেক খেতে পারি? এটা শুনে ওয়াগারি বেশ হ্যাপি হয়ে যায়। আর পরের দৃশ্যে আমরা ওয়াগারিকে কেক খেতে দেখি, আর তার বেশ ভালো লাগছিল। রিন্তারো ভাবতে থাকে, আর সে কত ভালো দেখতে, মানে এত কিউট মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। আর সত্যি বলতে সে বেশ বিউটিফুল লাগছিল। তখনই ওয়াগারি বলতে শুরু করে, তোমার বন্ধু যে এসে ঠিক আছে? তো রিন্তারো বলে, হ্যাঁ হ্যাঁ, তার টেনশন নিও না, সে সব সময় ভালো থাকে। এরপর রিন্তারো বলে, তুমি গেটের কাছে কি করছিলে? তো ওয়াগারি বলে যে সেখানে তো আমি তোমার জন্য ওয়েট করছিলাম। আর এটা শুনে আবার রিন্তারো মাথা ঘুরে যায়। এরপর সে বেশ শাই হতে শুরু করে। তখন রিন্তারো বলে, যখন আমি তোমার সাথে প্রথম দেখা করেছিলাম এবং তুমি আমার সাথে কথা বলেছিলে, আমার সেই সময় বেশ ভালো লেগেছিল। তখন রিন্তারো তার পুরো কথাগুলো গুছিয়ে বলতে পারেনি, কিন্তু ওয়াগারি সবকিছু বুঝতে পারে। এরপর দুজনেই কিছু জিনিস রিয়েলাইজ করে। এখানে দুজনেই বেশ ব্লাশিং করতে শুরু করে। দুজনেই আগের কথা ভেবে বেশ শাই ফিল করছিল। এরপর রিন্তারো বলতে শুরু করে, সত্যি বলতে আমি তখন অনেকটা ফ্রিটেন্ড হয়েছিলাম। আমার এমন লেগেছিল যে এখন তুমি আমার সাথে একদমই কথা বলবে না এবং দেখা করতেও আসবে না। ওয়াগারি তখন রিন্তারোকে বলে, এমন কেন? তো রিন্তারো আবারও বলতে শুরু করে, তুমি জানো যে আমাদের দুজনের স্কুলের মাঝে কত প্রবলেমস আছে, আর এই জন্যই আমার মনে হচ্ছিল তুমি আমার সাথে কথা বলবে না। পরে ওয়াগারি বলে, সত্যি বলতে আমি বেশ হ্যাপি হয়ে গিয়েছিলাম যখন আমি জানতে পারলাম তুমি এই স্কুলে পড়ো। এরপর ওয়াগারি তখন স্যাড হয়ে যায়, আর সে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বেশি সময় হয়ে গেছে, আমার এখান থেকে যাওয়া উচিত। তারপর আমরা দেখি ওয়াগারি সেখান থেকে যেতে শুরু করে। আর এসব জিনিস দেখে রিন্তারো এস্টোনিশড হয়ে যায়, মানে সে বুঝতে পারে না এসব হচ্ছেটা কি, কেন হচ্ছে এসব। তখনই ওয়াগারি রিন্তারোকে জানায়, সত্যি বলতে আমার তোমার সম্পর্কে জানতে বেশ ভালো লাগে, আবার দেখা করার জন্য অনেক ধন্যবাদ। সত্যি বলতে বেশিরভাগ সময় রিন্তারো বেশ স্যাড হচ্ছিল। রিন্তারো তার কথাগুলোর দিকে মনোযোগ দিচ্ছিল না, বরং তার মুখের দিকে মনোযোগ দিচ্ছিল। রিন্তারো তো এখন বুঝতেও পারছে না এতক্ষণ ধরে এখানে কি হয়ে গেল। তখনই তার মা সেখানে আসেন। এসে তিনি বলেন যে ওয়াগারি কোথায় গেল। এরপর রিন্তারোর মা রিন্তারোর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারেন সে বেশ ফ্রেটেন্ড হয়ে গিয়েছিলেন, কারণ রিন্তারোকে অনেকটা স্যাড দেখাচ্ছিল। তখন রিন্তারো সবকিছু তার মাকে বলে দেয়। বলতে বলতে সে বেশ নার্ভাস হয়ে গিয়েছিল। তখনই হঠাৎ তার মা তার মাথায় একটা থাপ্পড় মারেন। তার মা তখন অনেকটা অ্যাংরি হয়ে গিয়েছিলেন। মা বলতে শুরু করেন, আমাকে এটা বল যে যখন তুই ওয়াগারিকে দেখিস তখন তোর কেমন ফিল হয়? তো রিন্তারো ভাবতে থাকে, সত্যি বলতে আমার বেশ ভালো লাগে, কিন্তু রিন্তারো চায় না তার কারণে ওয়াগারির কোনো প্রবলেম হোক, কারণ তাদের স্কুলের ইমেজ বেশ খারাপ, তার কারণে সে প্রবলেম ফেস করতে পারে। রিন্তারোর মাথায় তখন আরো অনেক কিছু ঘুরছিল। তখনই তার কিছু রিয়েলাইজ হয়, আর সে সবার আগে তার নিজের মুখে একটা জোরে পাঞ্চ মারে এবং সে নিজের মাকে ধন্যবাদ জানায়। এর পরের দিন আমাদের রিন্তারোকে দেখানো হয় যে ওয়াগারির জন্য ওয়েট করছিল, আর তখনই সেখানে ওয়াগারি আসে, আর সেও রিন্তারোকে দেখে বেশ অবাক হয়। এরপর ওয়াগারি রিন্তারোকে জিজ্ঞেস করে, তোমার মুখে কি হয়েছে? রিন্তারো তার কোনো রিপ্লাই না করে বলে দেয়, প্লিজ আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক বেশি হার্ট করেছি। এরপর ওয়াগারি বলে যে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, আমার ক্ষমা চাওয়া উচিত। বলে ওয়াগারি নিচে বসে পড়ে, কারণ তার বেশ খারাপ লাগছিল। সে বলতে থাকে, আমি সেখানে তোমাকে কিছুই বলিনি, গতকাল রাতে আমি তোমার সাথে কিছু না বলেই চলে গিয়েছিলাম, আর আমি জানি যে এরপর তুমি বেশি থিঙ্কিং করেছো। মানে এখানে ওয়াগারির এমন লাগছিল যে রিন্তারোকে যাওয়ার সময় কিছু না বলার কারণে রিন্তারোর বেশ খারাপ লাগছে। আর এখানে রিন্তারোর মাথায় এখনো এসব কথাই ঘুরছিল যে শেষ পর্যন্ত তাদের বন্ধুরা যদি জেনে যায় যে আমরা দুজনে নিজেদের মধ্যে কথা বলি, তাহলে এরপর কি হবে। মানে ছেলেটি এখানে শুধু স্কুলের প্রবলেমস এর ব্যাপারে ভাবছিল। হঠাৎ রিন্তারো বলে, সত্যি বলতে যখন তোমাকে প্রথম দেখেছিলাম তারপর থেকে আমার বেশ ভালো লাগছিল, তুমি আমার সাথে কথা বলেছিলে,
তারপর আমার আরো ভালো লাগছিল। রিন্তারোর কাছ থেকে এটা শুনে ওয়াগারি ওকে বেশ হ্যাপি হয়ে যায়। তখনই ওয়াগারি আবার নিজের নাম রিন্তারোকে বলতে শুরু করে। রিন্তারো ওয়াগারিকে থামিয়ে দিয়ে বলে যে হ্যাঁ আমি তোমার নাম জানি। এরপর ওয়াগারি বলে যে তোমার নাম রিন্তারো, আমাদের নিজেদের বন্ধুদের থেকে বেশি এফেক্টেড হওয়া উচিত নয়। আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানতে চাই। এরপর এখানে আমাদের ছেলেটির মাথায় শুধু ওয়াগারির কথাই চলতে থাকে। রিন্তারো ভাবতে থাকে যে একভাবে দেখলে ওয়াগারির কথা কোনো ভুলও না, মানে আমাদের এখনই কোনো এফেক্ট হওয়া উচিত নয়। শেষ পর্যন্ত আমাদের বন্ধুরা আমাদের ব্যাপারে কি বলে দেখতে হবে। তখনই তারা নিজের স্কুলে চলে যায়। আমরা দেখি যে ওয়াগারি সে নিজের ক্লাসের কার্টেন সরায়, আর অন্যদিকে আমাদের রিন্তারোকে দেখানো হয়। আমরা দেখি যে ওয়াগারি সে রিন্তারোকে দেখে বেশ হ্যাপি হয়ে যায়। তাদের মধ্যে একটা সুন্দর সিন হয়, এটা দেখতে সত্যি বেশ ভালো লাগছিল। রিন্তারো এখানে ভাবতে থাকে ওয়াগারি সান সত্যি কত ভালো। আমার এমন লাগছে যেন আমি ওয়াগারির দুনিয়ার অংশ হতে চলেছি। পরের দিন আমরা রিন্তারো এবং উসামিকে ক্লাসের ভেতরে দেখি, যাদের অবস্থা বেশ খারাপ ছিল কারণ তাদের ক্লাসের এসি চলছিল না। উসামি বলে চলো আমরা ফ্যাকাল্টির কাছে গিয়ে এর অভিযোগ করি। এরপর তারা ফ্যাকাল্টির দিকে যাচ্ছিল। তখনই উসামি রিন্তারোকে বলে আমার এমন কিছু একটা দরকার যাতে আমি মজা পাই, না হলে আমি এসব সহ্য করতে পারবো না। হঠাৎ উসামির মাথায় একটা আইডিয়া আসে এবং সে এক্সাইটেড হয়ে বলে এই মাসে স্পোর্টস ফেস্টিভ্যালও আছে, তো চলো না আমরা এর ভিতরে পার্টিসিপেট করি আর জিতে যাই। এটা করতে সত্যিই খুব মজা হবে। এতটুকু বলে তারা ফ্যাকাল্টি রুমের দিকে চলে যায়। তারা যাওয়ার পর তাদের একজন মাস্টার আসে এবং তারা তাকে এই সব কথা জানায়, কিন্তু এই লোকটি তাদের দুজনকে স্পোর্টস ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে মানা করে দেয়। এটা শুনে ওসামের মাথা ঘুরে যায়। ওসামে তখন জিজ্ঞেস করে আমরা দুজন কেন পার্টিসিপেট করতে পারবো না? লোকটি বলে যেসব স্টুডেন্ট মিড টার্ম এক্সামে ফেল করবে তাদের স্পোর্টস ফেস্টিভ্যাল থেকে নিজেদের নাম তুলে নিতে হবে। ওসামে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো আমরাও জানি না যে এবার আমরা ফেল হব কিনা, তাহলে আপনি আগে থেকে আমাদের কিভাবে আটকাতে পারেন? লোকটি বলে তো এর মানে হলো এবার তোমরা পাসও করতে পারো। ওসামি বলে আরে না, আমাদের পাস হওয়া তো ইম্পসিবল, কিন্তু আমাদের পরিশ্রমের জন্য আপনি আমাদের কোনো রিওয়ার্ড তো দিতেই পারেন, মানে বুঝতে পারছেন তো। এটা শুনে তার মাস্টার কিছুক্ষণ ভাবে, তারপর বলে যদি তোমরা স্পোর্টস ফেস্টিভ্যালে জিতে যাও তাহলে আমি তোমাদের আইসক্রিম কিনে দেব। এটা শুনে ওসামি বেশ খুশি হয়ে যায়। কিন্তু এরপর ক্লাসে যাওয়ার পর আমরা দেখি যে ওসামি এখন টেনশনে পাগল হয়ে আছে, কারণ তাদের স্পোর্টস ফেস্টিভ্যাল জেতার জন্য মিড টার্ম পাস করতে হবে। কিন্তু মিড এক্সামের নাম শুনলেই ওসামির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এরপর ওসামি সাকুকে পড়ানোর জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সাকু তাকে পড়াতে সরাসরি মানা করে দেয়, কারণ গত বছরও সাকু রিন্তারো এবং ওসামিকে পড়িয়েছিল, কিন্তু তারা দুজনেই ফেল হয়ে গিয়েছিল। এরপর ওসামি রেগে সাকুকে বলে আমি বুঝেছি তুমি চাও না যে আমরা স্পোর্টস ফেস্টিভ্যালে অংশ নিতে পারি, তো ঠিক আছে আমাদের তোমারও কোনো দরকার নেই। এতটুকু বলার সাথে সাথেই সাকু এবং ওসামির মধ্যে টেনশন বেড়ে যায়। তারা দুজনে একে অপরের সাথে আর্গিউ করতে শুরু করে। যখন এসব হচ্ছিল তখন রিন্তারোর কাছে তার মায়ের মেসেজ আসে। তার মা তাকে বলেছিল আজ ডিসকাউন্ট ডে আছে এবং সে চায় যে রিন্তারো ওয়াগারিকেও এর জন্য ইনভাইট করুক। মেসেজ পড়ে রিন্তারো কিছুক্ষণ ভাবার পর, মানে একটু বেশি ভাবার পর ওয়াগারিকে ইনভাইট করে, কিন্তু ওয়াগারি আসতে সরাসরি মানা করে দেয় এবং সে বলে যে সে বিজি আছে। আর ওয়াগারির দোকানে না আসার কারণে আমরা দেখি যে রিন্তারোর এখানে ভালো লাগছে না। তখনই উসামি বলে ওঠে আমাদের লাইব্রেরি যেতে হবে। বলে উসামি স্কুল থেকে বাইরে রিন্তারোকে একটা লাইব্রেরিতে নিয়ে যায়। আর ভাই তারা দুজনেই খুব মন দিয়ে পড়াশোনা করছিল, মানে দেখতে তো এমনই লাগছিল, কিন্তু রিয়েলিটিতে আমরা এটা জানতে পারি যে তাদের দুজনকে অনেকক্ষণ ধরে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে সেই বইয়ের ভিতরে কি লেখা আছে। এখন রিন্তারো বলে ভাই মনে হচ্ছে আমাদের সাকুর কাছে সাহায্য চাওয়া উচিত, কারণ গত বছর শুধু সে ছিল যে আমাদের সাহায্য করেছিল। কিন্তু ওসামি বলে হ্যাঁ গত বছর সে আমাদের সাহায্য করেছিল, তো তাতে কি হয়েছিল? আমরা পাস হয়েছিলাম, মানে ফেল তো আমরা তখনও হয়েছিলাম তাই না? আর তার কারণে আমার এখনো বেশ খারাপ ফিল হয়। এরপর রিন্তারো এখানে ওসামিকে বোঝায় যে সাকু তাদের সাহায্য করতে চায় এবং সেও এই স্পোর্টস ডে এর ভেতরে ইন্টারেস্টেড আছে, কিন্তু সে শুধু এই কথাটাকে একসেপ্ট করতে চায় না। এটা শুনে ওসামি একটু সারপ্রাইজড হয়ে যায় এবং বলে তুমি কি সত্যি রিন্তারোই তো, তাই না? এরপর রিন্তারো বলে আরে কি ডিফারেন্স পড়ে, কারণ আমাদের শুধু জেতার উপর ফোকাস করা উচিত। আর এরপর ওসামি সাকুকে মানানোর জন্য যেতে শুরু করে আর বলতে থাকে আমি স্পোর্টস ফেস্টিভ্যালে এই জন্য ইন্টারেস্টেড কারণ তুমিও সেখানে থাকবে। এখন আমি তাড়াতাড়ি গিয়ে তাদের নিয়ে আসছি। এরপর আমরা দেখি যে রিন্তারো একা একা বসে এখানে পড়াশোনা করতে শুরু করে। আর তখনই এখানে দুটি ছোট মেয়ে আসে, মানে তারাও এখানে পড়াশোনা করার জন্য এসেছিল, কিন্তু তাদের বসার জন্য কোনো সিট খালি ছিল না। তখন তাদের দেখে রিন্তারো নিজের সিট খালি করে এখান থেকে চলে যায়। আর এই জিনিসটা এই মেয়েরা তখন নোটিস করে, নিজেদের মধ্যেই কথা বলতে থাকে।
সেই ছেলেটি আমাদের জন্য নিজের সিট ছেড়ে দিল আর আমরা তাকে ধন্যবাদও জানাইনি, মানে আমরা সুযোগই পাইনি। এরপর আমরা দেখি যে রিন্তারো সে এখানে লাইব্রেরি থেকে বাইরে বের হচ্ছিল। তখন তার এমন মনে হয় যে সে ওয়াগারির আওয়াজ শুনতে পাচ্ছে। রিন্তারো দেখে যে ওয়াগারি সত্যি সেখানে নিজের ফ্রেন্ডের সাথে পড়াশোনা করছিল। তখনই এই ছেলেটি তাদের কথা শুনতে শুরু করে। তাদের কথা শোনার পর রিন্তারো নোটিস করে যে ওয়াগারি নিজের ফ্রেন্ডের সাথে বেশ রিল্যাক্সড হয়ে কথা বলছে। তাদের কথা থেকে রিন্তারো জানতে পারে যে ওয়াগারি নিজের ক্লাসে টপ করে। আর এই কথা শুনে রিন্তারো ওয়াগারি থেকে বেশ ইমপ্রেসড হয়ে যায়। কিছুক্ষণ পর লাইব্রেরি থেকে বাইরে গিয়ে রিন্তারো ওয়াগারির ব্যাপারে ভাবতে শুরু করে যে সে সত্যি বেশ অ্যামেজিং মেয়ে, কারণ সে কিয়োকো স্কুলের মতো স্কুলেও টপ স্টুডেন্ট, আর আমি আছে কিনা যে একটা পচা কুলেও বটমে থাকি। এরপর রিন্তারো চোখ বন্ধ করে কিছু একটা ভাবতে শুরু করে এবং ছেলেটি বেঞ্চে শুয়ে পড়ে। যেই রিন্তারো নিজের চোখ খুলে সে দেখে যে তার সামনে ওয়াগারি দাঁড়িয়ে আছে। আর ওয়াগারিকে এখানে দেখে রিন্তারো একটু সফট হয়ে যায়। সে বলে, আমার তো মনে হয়েছিল যে তুমি ভেতরে পড়াশোনা করছো। ওয়াগারি বলে, হ্যাঁ আমি পড়াশোনাই করছিলাম। তখন আমার এমন মনে হয়েছিল যে কাচের সামনে দিয়ে তুমিই যাচ্ছ। এরপর রিন্তারো একপাশে সরে যায় এবং ওয়াগারি সেখানে বসে পড়ে। এরপর সে বলে, তুমি আমাকে ইনভাইট করেছিলে কিন্তু আমি তোমার কথা রাখতে পারিনি, এর জন্য আমি তোমাকে সরি বলতে চাই। তখন রিন্তারো বলে, কোনো ব্যাপার না, এটা এত সিরিয়াস কিছু না, আর প্রতি মাসে দোকানে একদিন ডিসকাউন্ট থাকে, তুমি যখন ফ্রি হবে তখন এসো। ওয়াগারি বলে, তাহলে পরের মাসে আমি দোকানে নিশ্চয়ই আসবো আর নিজের পার্ট টাইম জব থেকে কিছু টাকাও বাঁচিয়ে রাখবো। এটা শুনে তো রিন্তারো অবাক হয়ে যায়। সে বলে যে তুমি রিচ হওয়া সত্ত্বেও একটা পার্ট টাইম জব করছো। এটা শুনে ওয়াগারি হাসতে শুরু করে আর বলে যে তুমি আমার ব্যাপারে কি ভাবো? আমি তো কিয়োকো স্কুলের ভেতরে স্কলারশিপ পেয়েছি, যে কারণে আমাকে সবসময় ভালো নম্বর আনতে হয়, আর আমি সবসময় নিজের ক্লাসে টপ করি। যখন আমি কিয়োকো স্কুলের ভেতর পড়াশোনা শুরু করেছিলাম তখন আমি নিজের ভেতরে বেশ প্রাইড ফিল করছিলাম। এইসব শুনে রিন্তারো রিয়েলাইজ করে যে রিন্তারোর পার্সপেক্টিভ ওয়াগারিকে নিয়ে কত ভুল ছিল, কারণ রিন্তারো নিজেও এমন ছেলে নয় যে অন্যদের দেখে জাজ করে, কারণ তাকে শুরু থেকে সবাই এভাবেই জাজ করে আসছিল। এখানে আমরা দেখি যে এই ছেলেটি নিজের প্রতি একটু হেট্রেড ফিল করে, মানে তার চিন্তার প্রতি, যে শেষ পর্যন্ত সে এসব কি ভাবছিল। এরপর রিন্তারো ওয়াগারিকে বলে, ওয়াগারি তুমি কি পড়াশোনায় আমাকে একটু সাহায্য করতে পারো? কারণ যদি আমি মিড টার্ম এক্সামে ফেল হয়ে যাই তাহলে আমি বেশ প্রবলেমে পড়ে যাব, আর যদি তোমার কাছে সময় থাকে তবে শুধু তুমি আমাকে সাহায্য করো। ওয়াগারি বলে, যদি আমার কাছে সময় থাকে তাহলে আমি তোমাকে নিশ্চয়ই জানাবো। চলো আমরা দুজনেই মিলে একসাথে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। এরপর তারা দুজনেই এভাবেই নিজেদের কনভারসেশন কন্টিনিউ করে। কিছুক্ষণ পর ওয়াগারি বলে, আমার এখন ফিরে যাওয়া উচিত, কারণ আমার ফ্রেন্ড এখন দোকানে ফিরে আসবে। এতটুকু বলে সে যেতেই যাচ্ছিল তখনই আমরা দেখি যে ওয়াগারির ফ্রেন্ড তাকে রিন্তারোর সাথে কথা বলতে দেখছিল আর বলে, ওয়াগারি এই লোকটিকে। তখনই রিন্তারো নোটিস করে যে এই মেয়েটির চুলগুলো সিলভার কালারের। রিন্তারোর মনে হয় সে কোনো ফরেনার। মেয়েটির নাম সুবারু। যেই সুবারু রিন্তারোকে নোটিস করে, সুবারু বেশ ইরিটেটেড হয়ে যায় আর বলে, মনে হচ্ছে তুমি চিদরি থেকে এসেছো, তাই আমি তোমার কাছে এটা চাইবো যে তুমি ওয়াগারির আশেপাশেও যেন না থাকো, কারণ আমি চাই না যে চিদরের কোনো মানুষ ওয়াগারির পাশে দাঁড়াক। তারপর ওয়াগারি আবার সুবারুকে একটু শান্ত করার চেষ্টা করে, আর তখনই রিন্তারোর ফ্রেন্ডরাও সেখানে চলে আসে। আর যেই তারা নোটিস করে যে রিন্তারোর পাশে কিয়োকো স্কুলের দুটি মেয়ে দাঁড়িয়ে আছে, তখনই উসামি এবং সাকু বেশ ইরিটেটেড হয়ে যায়। এরপর তারা মেয়েদের কাছে আসে এবং উসামি বলে, তোর আমার রিন্তারোর সাথে কি কাজ? কারণ আমার মনে হয় না যে রিন্তারো নিজে কিয়োকো স্কুলের মেয়েদের সাথে কনভারসেশন শুরু করবে। সুবারু ওয়াগারিকে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমাদের এই বুনো লোকদের সাথে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। কিন্তু তখনই উসামি ওয়াগারির পাশে এসে বলে, মনে হচ্ছে আমি তোমাকে আগে কোথাও দেখেছি। কিন্তু হঠাৎ করে সুবারু উসামিকে পেছনে থাকতে বলে। তখন রিন্তারো উসামিকে থামায়। উসামি বলে, রিন্তারো তুমি এটা কি করছো? আর আমি তো শুধু কথা বলছিলাম। এরপর সুবারু ওয়াগারিকে নিয়ে এখান থেকে যেতে শুরু করে। কিন্তু সাকো বলে, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে যে প্রশ্নটা আমরা তোমাকে এখনই জিজ্ঞেস করেছিলাম। মনে হচ্ছে যতটা আমি ভেবেছিলাম কিয়োকো স্কুলের মেয়েরা তার চেয়ে অনেক বেশি স্টুপিড। তারপর আমরা দেখি যে সুবারু সে একটু ইরিটেটেড হয় আর সে বলে, তুমি এই কথাটার ব্যাপারে বলছো? সাকো বলে, এটা জানার জন্য তোমাকে নিজের ব্রেন ব্যবহার করতে হবে, কিন্তু মনে হচ্ছে যে তোমার কাছে ব্রেনের অভাব আছে। আর তোমার চুলের রং এমন কেন? কিয়োকো স্কুলে কি এসব অ্যালাউড আছে? মনে হচ্ছে যে তুমি যা চাও তাই করতে পারো, কারণ তুমি একজন রিচ বাবার মেয়ে। সাকুর কথা শুনে সুবারুর বেশ খারাপ ফিল হচ্ছিল, কিন্তু হঠাৎ করে রিন্তারো সাকুকে থামিয়ে বলে যে, সাকু থেমে যাও, তুমি নিজের লিমিট ক্রস করছো, আর তুমি এমন মানুষ নাও যে এভাবে কথা বলতে পারো।
সাকু এরপর চুপ হয়ে যায় আর রিন্তারও এগিয়ে গিয়ে বলে যে এই সেই মেয়ে যে সেই দিন আমাদের স্কুলের গেটে দাঁড়িয়েছিল, আর আজ আমি একে এই লাইব্রেরিতে দেখেছি। আমি শুধু তাকে সেই দিন ভয় দেখানোর জন্য আজ ক্ষমা চাইছিলাম, আর আমি প্রথমে কথা বলা শুরু করেছিলাম। তখনই আয়াত ওসামের কানে কানে বলে, সেই দিন তুমি ছিলে যে এই মেয়েটিকে ভয় দেখিয়েছিল। আর ভাই এটা শুনেই না ওসামে এগিয়ে যায় আর ওয়াগারির কাছে সেই দিনের জন্য ক্ষমা চায়। কিন্তু ওয়াগারিও ঘুরে এসে তাদের সবার কাছে ক্ষমা চায়, কারণ ওয়াগারির মনে হয় যে এইসব ওয়াগারির কারণে শুরু হয়েছিল। কিন্তু এখানে যে সুবারু সে ওয়াগারিকে ক্ষমা চাইতে মানা করে, কিন্তু ওয়াগারি সে সুবারুকেও বলে যে তোমারও ক্ষমা চাওয়া উচিত। কিন্তু সুবারু এখান থেকে চলে যেতে শুরু করে, যে কারণে ওয়াগারিও সুবারুর সাথে এখান থেকে চলে যায়। এরপর লাইব্রেরির ভিতরে যাওয়ার পর সুবারু চিদরি স্কুলের ছেলেদের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছিল, কিন্তু যেই সুবারুর মনে পড়ে যে রিন্তারো সাকুকে থামিয়েছিল, তখনই সুবারু থেমে যায় আর ওয়াগারিকে জিজ্ঞেস করে, ওয়াগারি তোমার কি মনে হয় সেই ব্লন্ড চুলের ছেলেটি কেমন? মানে তোমার তার ব্যাপারে কেমন ফিলিং আসে? ওয়াগারি বলে যে সে একজন খুব বেশি কাইন্ড মানুষ, কিন্তু এই কথা শুনে জানি না কেন সুবারুর ভালো লাগে না। এরপর এখন ঘরে পৌঁছানোর পরও রিন্তারো পড়াশোনা করছিল, কিন্তু সাকো যে জিনিসগুলো রিন্তারোকে পড়িয়েছিল রিন্তারো এখনো তার মধ্যে থেকে কিছুই বুঝতে পারছিল না। তখন ওয়াগারের কল আসে এবং তারা দুজনেই আজ দিনে যা যা হয়েছে তা নিয়ে কথা বলে এবং সবকিছু সর্ট আউট করে নেয়। যার পর ওয়াগারি বলে, রিন্তারো আজ তুমি যা যা করলে তা বেশ কুল ছিল, আর আমাকে প্রোটেক্ট করার জন্য ধন্যবাদ। এটা শুনে রিন্তারো বেশ শাই হয়ে যায়, কারণ আজকের আগে কেউ রিন্তারোকে কুল বলেনি। কিন্তু ওয়াগারি বলে, আমাকে ক্ষমা করো, কারণ আজকাল আমি তোমার সাথে একটু বেশি ক্যাজুয়ালি কথা বলছি। আমি এরপর থেকে এই জিনিসটা খেয়াল রাখবো। রিন্তারো জিজ্ঞেস করে, ওয়াগারি তুমি আমার সাথে এত ফর্মাল ভাবে কথা কেন বলো? এখানে ওয়াগারি একটু ব্লাশিং করে বলে, কারণ আমি তোমার দোকানের শুধু একজন কাস্টমার, এবং যদি আমি তোমার সাথে বেশি ক্যাজুয়ালি কথা বলি তাহলে সেটা একটু উইয়ার্ড লাগবে। এটা শুনে রিন্তারোর ভালো লাগে না, কারণ রিন্তারোর এখন এমন লাগছিল যেন ওয়াগারি তাকে দূরে সরিয়ে দিচ্ছে। তারপর ওয়াগারি রিন্তারোকে একসাথে স্টাডি করার জন্য বলে। রিন্তারো এর জন্য এগ্রি করে নেয়, কিন্তু হঠাৎ রিন্তারো বলে, যদি তোমার কোনো প্রবলেম না থাকে তাহলে এরপর থেকে তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো, যেমনটা আমি তোমার কোনো ফ্রেন্ড। ওয়াগারি বলে, ঠিক আছে। এতটুকু বলে তারা দুজনেই ফোন রেখে দেয়। মানে সে বেশ নার্ভাস হচ্ছিল। পরের দিন রিন্তারো ওয়াগারির সাথে দেখা করতে ট্রেনে করে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে সে বেশ নার্ভাস অনুভব করছিল। আমরা দেখি সে বাইরে তাকিয়ে ভাবছে। এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল। জানি না আমি প্রকৃতি কতবার দেখেছি, কিন্তু তারপরও আজ কেন যেন আমার পুরো পৃথিবীটা একদম অন্যরকম লাগছে। তখনই স্টেশন থেকে বেরোতে রিন্তারো ওয়াগারিকে দেখে এবং বলে, আমার জন্য কি তোমাকে অপেক্ষা করতে হয়েছে? ওয়াগারি বলে, না এমন কিছু না, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর তখনই আমাদের ছেলেটি ওয়াগারির দিকে তাকিয়ে ভাবে, ওয়াগারি কি সবসময় এত কিউট দেখায়? এরপর তারা দুজনেই প্রথমে ক্যাফেতে পৌঁছে খাবার খায়। খাবার খাওয়ার সময় ওয়াগারিকে খুব হ্যাপি দেখাচ্ছিল। এরপর ওয়াগারি বলে, আমি সব সময় এই ক্যাফেতে আসতে চেয়েছিলাম, কারণ এটা পড়াশোনার জন্য খুব ভালো জায়গা। কিন্তু তুমি জানো এর চেয়েও জরুরি কি? আমি শুনেছিলাম যে এখানকার খাবার খুব ভালো পাওয়া যায়। আর এই কথা শুনে রিন্তারো ভাবে, আরে আমি এটা কিভাবে ভুলে গেলাম। ওয়াগারি খাবার খুব বেশি পছন্দ করে, আর ওয়াগারিকে তখনই সবচেয়ে বেশি হ্যাপি লাগে যখন সে খাবার খায়। এরপর খাবার দাবার খাওয়ার পর ওয়াগারি বলে, আমাদের পেট ভরে গেছে, তাই এবার আমাদের পড়াশোনা করা উচিত। এখানে রিন্তারোকেও পড়াশোনা নিয়ে বেশ এক্সাইটেড দেখাচ্ছিল, কিন্তু এরপর যখন ওয়াগারি রিন্তারোকে কিছু বোঝাচ্ছিল তখনই তারা দুজনেই বেশ কাছাকাছি চলে আসে। কিন্তু যেই তারা এই জিনিসটা নোটিস করে, মানে তারা দুজনেই খুব তাড়াতাড়ি দূরে সরে যায়। আর এখানে ওয়াগারি বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, মানে আমি ইচ্ছে করে এমনটা করিনি। রিন্তারো বলে, আরে না, এমন কোনো কথা নেই, সবকিছু একদম ঠিক আছে। এরপর ওয়াগারি রিন্তারোকে পড়ানো শুরু করে, কিন্তু ভাই আমাদের ছেলেটি এখানে ফোকাসই করতে পারছিল না, আর তার বুক খুব জোরে জোরে ধরফর করছিল। অনেকক্ষণ পড়াশোনার পর ওয়াগারি জিজ্ঞেস করে, রিন্তারো তুমি বলেছিলে যে তুমি এবার কোনো অবস্থাতেই ফেল হতে চাও না, তো আমি কি জানতে পারি যে তুমি এই কথাটা কেন বলেছিলে? তো রিন্তারো বলে, হ্যাঁ অবশ্যই। এরপর সে জানায় যে মিড টার্ম এক্সামের পরেই এই স্পোর্টস ফেস্টিভ্যাল হতে চলেছে, কিন্তু যদি আমি মিড টার্ম এক্সামে ফেল হয়ে যাই তাহলে আমি স্পোর্টস ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে পারবো না। আর তুমি তো জানো আমি আমার বন্ধুদের সাথে এই স্পোর্টস ফেস্টিভ্যালে পার্টিসিপেট করতে চাই, আমাকে ক্ষমা করো, কারণ আমি বুঝতে পারছি যে এটা একটু অদ্ভুত। এটা শুনে ওয়াগারি বলে, এমন কিছু না, বরং আমার তো মনে হচ্ছে যে এটা বেশ দারুণ একটা ব্যাপার। শুনতে এমন লাগছে যে স্পোর্টস ফেস্টিভ্যালে বেশ মজার জিনিস হতে চলেছে। এটা শুনে রিন্তারো ভাবে যে ওয়াগারি সত্যি মনের দিক থেকে বেশ ভালো,
মানে সে কখনো কাউকে জাজ করে না, উল্টো তাকে অ্যাপ্রিসিয়েট করে। এরপর ওয়াগারি বলে, রিন্তারো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তোমার বন্ধুদের খুব ভালোবাসো। এটা শোনার পর তো রিন্তারোর কাশি চলে আসে। এখন ওয়াগারি জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? রিন্তারো বলে, হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছি, কিন্তু তুমি এমন কেন বলছো যে আমি তাদের ভালোবাসি? অথবা তুমি এটা বলতে পারো যে আমি তাদের পছন্দ করি। ওয়াগারি বলে, আমিও আমার বন্ধুদের খুব ভালোবাসি, আর তারা সবাই বেশ দারুণ, বিশেষ করে সুবারু। তুমি জানো, যখন আমরা ছোট ছিলাম তখন থেকে আমরা খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু লোকেরা সুবারুকে বুঝতে ভুল করে। কিন্তু তুমি জানো, সে মনের দিক থেকে বেশ ভালো মানুষ। তার অতীতের কারণে সুবারু ছেলেদের পছন্দ করে না। যখন তুমি সুবারুকে জাজ করনি তখন আমি খুব খুশি হয়েছিলাম, আর এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর আবার তারা দুজনেই পড়াশোনা করা শুরু করে। রিন্তারো ভাবছে আরো একবার ওয়াগারির কথা শুনে সে খুব বেশি আনন্দিত হয়েছে। অনেকক্ষণ পড়াশোনার পর তারা দুজনেই নিজেদের বাড়ির জন্য বের হবে, কিন্তু যাওয়ার আগে ওয়াগারি রিন্তারোকে থামায় আর নিজের ব্যাগ থেকে একটা নোটবুক বের করে তাকে দেয়, যার মধ্যে রিন্তারোর জন্য মিড টার্ম এক্সামের জন্য স্টাডি প্ল্যান থাকে। এটা ওয়াগারি নিজে তৈরি করেছিল। এটা দেখে রিন্তারো একটু সারপ্রাইজড হয়। এখন রিন্তারো ভাবে, সে এমন বিহেভ করছে কেন? মানে কিছু হয়েছে নাকি? আমি কিছু বুঝতে পারছি না। সে কি আমাকে ঘৃণা করে না? মানে রিন্তারোকে তো শুরু থেকে সবাই ঘৃণা করে আসছে, তো কেন ওয়াগারি তাকে এত কেয়ার করছে? এটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। এরপর আমরা দেখি যে সুবারু রিন্তারোকে আবার জিজ্ঞেস করে, তুমি কি ওয়াগারির বয়ফ্রেন্ড? যার উত্তরে রিন্তারো বলে, আরে না, এমনটা একদমই নয়। মানে তুমি যা কিছু ভাবছো এসব ভুল। তারপর সুবারু জিজ্ঞেস করে, তো তাহলে তোমার আর ওয়াগারির কি রিলেশনশিপ? এটা শুনে রিন্তারো একটু কনফিউজড হয়ে যায় এবং আমাদের ছেলেটি একটু বেশি ভাবতে শুরু করে। সে তখন ভাবতে থাকে, সে কি আমার ফ্রেন্ড নাকি শুধু একজন কাস্টমার? এরপর সুবারু জিজ্ঞেস করে, তুমি কি ওয়াগারিকে কেবল অল্প কিছুদিন ধরে চেনো? আর এটা শোনার পর রিন্তারো বলে, হ্যাঁ আমি তাকে কেবল অল্প কিছুদিন ধরে চিনি। এরপর সুবারু বলে, ভালো কথা, কারণ আমি চাই যে তুমি ওয়াগারির সাথে দেখা করা বন্ধ করে দাও। এটা শোনার পর রিন্তারো একটু এস্টোনিশড হয়ে যায় এবং বলে, তুমি কি এই কারণে বলছো কারণ আমি চিদুরির? সুবারু বলে, হ্যাঁ একদম। রিন্তারো বলে, আমি বুঝতে পারছি যে কিয়োকো স্কুল আর চিদুরির মধ্যে সমস্যা আছে, কিন্তু ওয়াগারি আর আমার এটা পার্সোনাল ম্যাটার, আর আমাদের মধ্যে এমন কিছু নেই যা তুমি ভাবছো। সুবারু বলে, আমি বুঝতে পারছি তুমি কি বলছো, আর যতদূর আমার মনে হয় তুমি একজন ভালো মানুষও, কারণ লাইব্রেরির বাইরে সেদিন আমি তোমাদের সবাইকে অনেক খারাপ কথা বলেছিলাম, তারপরও তোমরা কোনো প্রবলেম ক্রিয়েট করোনি, বরং আমাদের সাপোর্টই করেছিলে। কিন্তু তারপরও আমি চিদুরি আর পুরুষদের ঘৃণা করি। যখন আমি তোমাকে ওয়াগারির সাথে দেখেছিলাম তখন আমি প্যানিকড হয়ে গিয়েছিলাম, কারণ যদি আমি ছাড়া কিয়োকো স্কুলের অন্য কোনো ছেলে তাকে দেখে ফেলতো তাহলে ওয়াগারির জন্য বেশ বড় সমস্যা হয়ে যেত। কারণ কিয়োকো স্কুলের ছাত্ররা যত চিদুরিকে ঘৃণা করে তার চেয়েও বেশি কিয়োকো স্কুলের শিক্ষকরা চিদুরিকে ঘৃণা করে। আর তুমি তো এই কথাটা ভালোভাবে জানো যে সে একজন স্কলারশিপ স্টুডেন্ট, এই কারণে জানি না তার সাথে কি হতো। রিন্তারো জিজ্ঞেস করে, সুবারু তুমি ওয়াগারির এত কেয়ার কেন করো? তখনই একটা ছেলে দৌড়ে এসে তাদের পাশে পড়ে যায়, আর তখনই আমরা দেখি যে সুবারু তাড়াতাড়ি উঠে সেই ছেলেটিকে সামলায়। আর এই ছেলেটি ওঠার পর সরাসরি সুবারুর চুলের প্রশংসা করে এবং বলে যে আপনার চুল খুব সুন্দর লাগছে। আর এরপর এই বাচ্চাটি এখানে সুবারুকে ধন্যবাদ জানায় এবং এখান থেকে তার মায়ের সাথে চলে যায়। এরপর আমরা দেখি সুবারু এখানে রিন্তারোকে বলে, যখন আমি ছোট ছিলাম তখন ওয়াগারিও আমাকে এই কথাটাই বলেছিল যা এই বাচ্চাটি এইমাত্র আমাকে বলল। এরপর সুবারু রিন্তারোকে জানায় যে যখন সুবারু ছোট ছিল তখন ছেলেরা সুবারুকে তার চুলের রঙের কারণে বুলি করত, কিন্তু ওয়াগারি সুবারুকে প্রোটেক্ট করেছিল এবং বলেছিল যে সুবারুর চুল খুব সুন্দর। আর তখন থেকে এখনো পর্যন্ত ওয়াগারি সুবারুর জন্য একজন হিরো। এত কিছু বলার পর যে সুবারু সে হঠাৎ করে একটু ইমোশনাল হয়ে যায়। সে ইমোশনাল হয়ে রিন্তারোকে ওয়াগারির সাথে দেখা করতে মানা করে এবং বলে, তুমি প্লিজ ওয়াগারির সাথে দেখা করা বন্ধ করে দাও, কারণ আমি জানি যে কিয়োকো স্কুলে আসার জন্য সে কত পরিশ্রম করেছে, তাই আমি চাই না যে ওয়াগারি এই জিনিসটা হারিয়ে ফেলুক যার জন্য ওয়াগারি এত বেশি পরিশ্রম করেছে। যদিও আমি এটাও জানি না যে আমি যা করছি তা ঠিক নাকি ভুল, আর হতে পারে যে এই কথাটা জানার পর ওয়াগারি আমাকে ঘৃণা করবে, কিন্তু আমার জন্য ওয়াগারির আনন্দটা নষ্ট না করা সবচেয়ে বেশি জরুরি। তাই প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি ওয়াগারির সাথে দেখা করা বন্ধ করে দাও। সুবারুর এসব কথা শোনার পর রিন্তারো মনে করে যে চিদুরি আর কিয়োকো একে অপরের প্রতি কতটা বেশি ঘৃণা করে। রিন্তারো তখন এটাও রিয়েলাইজ করে যে সুবারু ওয়াগারির খুব বেশি কেয়ার করে, কিন্তু অবশেষে রিন্তারোর ওয়াগারির কথা মনে পড়ে যেখানে ওয়াগারি তাকে বলেছিল, আমার চিদুরি আর কিয়োকো থেকে কোনো এফেক্ট পড়ে না, আমি শুধু তোমাকে জানতে চাই, তাও খুব ভালোভাবে। এইসব ভাবার পর রিন্তারো বলে, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু তুমি যা কিছু বলেছো আমি এটা করতে
করতে পারবো না। এটা শোনার পর সুবারুর খুব খারাপ লাগে। এরপর সুবারু বলে, তোমার সাথে কথা বলার পর আমার এমন মনে হয়নি যে তুমি এমন কিছু বলবে। তারপর আমরা দেখি রিন্তারো সেখান থেকে চলে যায়। বাড়ি যাওয়ার পথে রিন্তারো পড়াশোনা করার চেষ্টা করছিল, মানে মনে মনে পড়তে থাকে। কিন্তু আজ সুবারুর সাথে যে কথোপকথন হয়েছিল সেই কারণে রিন্তারো তার পড়াশোনায় ফোকাস করতে পারছিল না। মানে ছেলেটি বেশ ফ্রাস্ট্রেটেড হচ্ছিল এবং এই কারণে সে বেশ ইরিটেটেডও হচ্ছিল। কিন্তু রিন্তারোকে ইরিটেটেড হতে দেখে কিছু ছেলে এখানে বেশ ভয় পাচ্ছিল। তাদের এমন মনে হচ্ছিল যে তাদের কারণে রিন্তারো ইরিটেটেড হচ্ছে, কিন্তু এখানে বিষয়টা অন্যরকম ছিল। রিন্তারো এখানে ভাবছিল সুবারু মনের দিক থেকে বেশ ভালো মেয়ে, কারণ সে অন্যের জন্য কতটা বেশি ভাবে, তার মতো সবাই হয় না। তখনই আমরা দেখি পরের স্টেশন চলে আসে আর সেখানে দুজন মেয়ে ট্রেনে ওঠে। এখানে রিন্তারোর পাশে দুটো সিট খালিও ছিল, কিন্তু তারপরও তারা ভয়ে রিন্তারোর পাশে বসেনি। এই কথাটা রিন্তারো বুঝতে পারে। সে তাদের জন্য সিট খালি করে এখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু যে মেয়েরা তারা এখানে রিন্তারোকে চিনে ফেলে এবং রিন্তারোকে থামিয়ে ধন্যবাদ জানায়। কিন্তু আমাদের ছেলেটি তাদের চিনতেই পারছিল না। এই কারণে এই মেয়েরা রিন্তারোকে মনে করিয়ে দেয় এবং তাকে বলে যে মনে আছে সেদিন লাইব্রেরিতে আপনি আমাদের জন্য সিট ছেড়েছিলেন। আর এটা শুনে রিন্তারোর মনে পড়ে যায় যে অবশেষে এই মেয়েরা কারা। তারপর রিন্তারো তাদের জিজ্ঞেস করে, তোমরা সেই দিন ভালোভাবে পড়াশোনা করেছিলে তো? এটা শুনে সেই দুজন মেয়ে একটু ভয় পেয়ে যায় এবং বলে, হ্যাঁ সেদিন আমরা খুব ভালোভাবে পড়াশোনা করেছিলাম আর তার জন্য আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। এটা শুনে রিন্তারোর ভালো লাগে। এরপর সে ট্রেনের মধ্যে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং ভাবে, আমি বেশ অ্যাস্টনিশড হয়ে গিয়েছিলাম। আমি ভাবিনি যে সে কখনো আমাকে ধন্যবাদ বলবে। তাদের বিহেভিয়ার বেশ ভালো ছিল, মানে তারা আমাকে থ্যাঙ্কস বলল, কিন্তু মনে হয় তারা আমাকে দেখে একটু ভয় পেয়েছিল। মানে একটু আগের ঘটনা সে ভাবতে থাকে। তখনই রিন্তারোর মনে পড়ে যে ওয়াগারি তাকে প্রতিটি ছোট ছোট কথার জন্য কিভাবে ধন্যবাদ জানায়। আর রিন্তারো এইসব ভাবে যে ওয়াগারি বেশ ভালো মানুষ। কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে সুবারু ঠিকই বলেছে। আর সুবারুর এইসব কথা মনে করতে করতে আমাদের ছেলেটি একটু বেশি স্যাড হতে শুরু করে। মানে সে এটা বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। এরপর আমাদের সরাসরি কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখি যে রিন্তারোর মিড টার্ম এক্সামের রেজাল্ট চলে এসেছে আর তাদের শিক্ষক মানে তুস্কা তাদের জানায় যে উসামি আর রিন্তারো ফেল হয়নি। আর এটা শোনার সাথে সাথে পুরো ক্লাস খুব জোরে চিয়ার করে। মানে এখন তাদের অবশেষে স্পোর্টস ফেস্টিভ্যালে পার্টিসিপেট করার সুযোগ পাওয়া যাবে এবং তারা সেখানে এনজয় করতে পারবে। কিন্তু প্রথমে সবাই রিন্তারো আর উসামের প্রশংসা করে এবং তারপর সাকুকে তাদের পাস হওয়ার ক্রেডিট দেয় এবং তার বেশ মজা নিতে শুরু করে। এরপর এখানে রিন্তারো তার মার্কস দেখে এবং আমরা দেখি যে তার 59 নম্বর এসেছে। এটা দেখে তো আমাদের ছেলেটি একটু বেশি হ্যাপি হয়ে যায়। যখনই সে ওয়াগারিকে এই কথাটার জন্য মেসেজ করতে যাবে তখনই তার রিয়েলাইজ হয় যে সুবারু তাকে কি বলেছিল আর তার সুবারুর সেসব কথা মনে আসতে শুরু করে, যেই কারণে রিন্তারো নিজেকে থামিয়ে নেয় আর ওয়াগারিকে মেসেজ করে না। আমাদের ছেলেটি একটু আপসেট হয়ে যায়। অন্যদিকে দেখে যে সবাই বেশ ফান করে রিন্তারোর ব্যাগ ফেলে দেয় আর সাকু এসব দেখে রিন্তারোর ব্যাগ আর কপি তুলতে শুরু করে। তখনই সাকু রিন্তারোর কপিতে নোটিস করে যেখানে সে কিছু দেখতে পায় আর সে দেখে যে তার কপির ভিতরে ওয়াগারির একটা নোট আছে যেখানে ওয়াগারি রিন্তারোকে গুড লাক বলেছে। আর এইসব দেখার পর সাকু একটু শকড হয়। এরপর সে রিন্তারোকে ওয়াগারির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু রিন্তারো কোনো জবাবই দেয় না। আর যখনই আয়াতো নোটবুক তুলে ওয়াগারির নোট দেখতে যাবে তখনই রিন্তারো নোটবুক কেড়ে নেয়। তা দেখে রিন্তারোর বন্ধুরা বেশ অবাক হয়। মানে তারা বুঝতে পারে না যে রিন্তারো এমন ব্যবহার কেন করছে, কারণ এতদিন পর্যন্ত যে রিন্তারোকে তারা চিনতো সে মোটেও এমন ছিল না। যখন সাকু জিজ্ঞেস করে, রিন্তারো এটা কি সেই মেয়ে যে তোমার সাথে লাইব্রেরিতে দাঁড়িয়েছিল? সেদিন তো তুমি আমাদের বলেছিলে যে তাকে ভয় পাওয়ানোর জন্য তুমি তার কাছে ক্ষমা চাচ্ছিলে, কিন্তু তেমন কিছুই ছিল না। আমরা অনেকদিন থেকেই দেখছি যে তুমি আজব ব্যবহার করছো এবং আমাদের কাছ থেকে কিছু না কিছু লুকাচ্ছ। এসব কথা শোনার পরও রিন্তারো সাকুর কথার কোনো জবাব দেয় না। তুমি আমাদের কাছ থেকে এখনো কিছু লুকাচ্ছ। তুমি কি এখনো আমাদের কিছু বলবে না? তোমার কাছে কি কোনো জবাব নেই আমাদের দেওয়ার জন্য? পরিস্থিতি এত গুরুগম্ভীর হয়ে যায় যে ওখানে থাকা সকল স্টুডেন্টস চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তখন রিন্তারো বলে, আমাকে মাফ করো, আমি এই ব্যাপারে তোমায় কিছু বলতে পারবো না। রিন্তারোর এই কথা শুনে উসামি ও আয়াতো অবাক হয়ে যায়। তবে সাকুর এই কথায় অনেক খারাপ লাগে। বাড়িতে পৌঁছানোর পর রিন্তারো নিজের আর ওর বন্ধুদের মধ্যে আর যা যা হলো সে সেসব কথা ভাবতে থাকে। সে নিজেকেই দোষ দিতে থাকে। তবে ওয়াগারির নোট দেখে সে ভাবে আমার অন্তত এটার জন্য ওয়াগারির শুকরিয়া আদায় করা উচিত এবং সে ওয়াগারিকে মেসেজ করে তাকে ধন্যবাদ জানায়। সে বলে যে সে সকল সাবজেক্টে পাশ হয়ে গেছে আর এটাও শুধু তার জন্য। এটা শুনে ওয়াগারির বেশ ভালো লাগে।
সেও তাকে মেসেজ করে বলে যে রিন্তারোর স্পোর্টস ফেস্টিভ্যাল ভালোভাবে উপভোগ করা উচিত। তখনই রিন্তারোর সুবারুর কথা মনে পড়ে যে রিন্তারোর সাথে থাকলে ওয়াগারি কোনো সমস্যায় পড়তে পারে, যার জন্য রিন্তারো ওয়াগারির মেসেজের কোনো রিপ্লাই দেয় না, মানে সিন করে রেখে দেয়। কিন্তু অন্যদিকে ওয়াগারি খুশি হয় যে রিন্তারো তার মেসেজটা তো পড়েছে। ওয়াগারি ভাবে কে জানে রিন্তারো কোন স্পোর্টস খেলবে, ফুটবল নাকি বেসবল ইত্যাদি ভাবতে থাকে। পরের দিন আমরা ওসামি ও আয়াতোকে দেখি। তারা চিন্তিত ছিল কারণ সাকু ও রিন্তারো একে অপরের থেকে দূরে দূরে ছিল, যার মধ্যে উসামি ওদের দুজনকে একসাথে করার অনেক চেষ্টা করে এবং স্কুলের পর প্র্যাকটিসের কথাও বলে। তবে দুজনেই উসামির সঙ্গে প্র্যাকটিসের জন্য মানা করে দেয়, যার জন্য উসামি বেশ দুঃখ পায়। তারপর রিন্তারো ও সাকু তাদের বাড়ির দিকে আলাদাভাবে রওনা দেয়। সাকু তখন নিজের বাড়ির দিকে যাচ্ছিল, তখন উসামি ও আয়াতো এসে তাকে ধরে বলে চলো বাড়ি যেতে যেতে কথা বলি। সাকু বলে বলার মতো কোনো কথাই নেই। আয়াতো জিজ্ঞেস করে তুমি কি এ ব্যাপারে নিশ্চিত যে তুমি সত্যিই কোনো কথা বলতে চাও না? সাকুর আগে সামনে যেতে থাকে আর বলে আমাকে এই মুহূর্তে তোমরা একা ছেড়ে দাও, আমার এখন শুধু একটু রাগ হচ্ছে। আয়াতো বলে সাকু তুমি কি এই ব্যাপারে রেগে আছো যে রিন্তারো পাশের স্কুলের এক মেয়ের সাথে ইনভলভড আছে? সাকু বলে ব্যাপারটা তেমন না, আমরা ওর বন্ধু আর ও আমাদের কাছ থেকে এই কথাগুলো লুকোচ্ছে, মানে ওর আমাদের উপর ভরসা নেই, কিভাবে আমাদের কাছে কথা লুকাতে পারে, তাও আবার তখন যখন আমার মতো মানুষ ওর জন্য জিরোরিতে ফিট হতে পেরেছে। আর যদি কোনো ব্যাপার থাকে তো আমি ওর সাহায্য করতে চাই। তখন উসামি বলে হ্যাঁ এটা সত্য কথা যে রিন্তারো না ভেবেচিন্তে অনেকের সাহায্য করে। অবশ্য হ্যাঁ, রিন্তারো এটা জানে না যে তুমি কেমন অনুভব করছো, তবে আমরা সেসব লোক যারা জানি যে সে কতটা ভালো মানুষ। আয়াতো বলে সাকু তুমি হয়তো খেয়াল করেছো যে রিন্তারো বলেছিল সে আমাদের এই ব্যাপারে কিছু বলতে চায় না, আর প্রথমবার সে নিজের জেনুইন ফিলিংস আমাদের সাথে শেয়ার করেছে যে সে আমাদের এই ব্যাপারে কিছু বলতে চায় না। তোমার ব্যাপারে তো জানি না, তবে তা আমার অনেক ভালো লেগেছিল। অবশেষে সে কিছু না কিছু তো বলেছে, সব সময়ের মতো সে কিছু লুকায়নি। তাও যতক্ষণ না সে আমাদের পুরো কথা বলছে ততক্ষণ আমরা জানতে পারবো না। তবে আমার বিশ্বাস আছে যে সে একদিন না একদিন আমাদের তার কথাগুলো অবশ্যই বলবে। এটা শোনার পর সাকুর রাগ মোটামুটি শান্ত হয়ে যায়, সে একটু ভালো অনুভব করে আর তারা তিনজন একসাথে ঘুরতে যায়। এরপরে সিন শিফট হয়, আমরা রিন্তারোর শপ দেখি যেখানে তার মা লক্ষ্য করে যে তার ছেলের মন খারাপ। সে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু রিন্তারো কিছু বলে না। তখন তার মা জিজ্ঞেস করে তুমি কি পরীক্ষায় ফেল করার জন্য উদাস হয়ে আছো? তখন রিন্তারো বলে যে সে পরীক্ষায় পাশ হয়ে গেছে, যা শুনে রিন্তারোর মা একটু বেশি অবাক হয়, মানে সব সময় ফেল হওয়া ছেলে অবশেষে পাশ করেছে, তো রিয়াকশন তো আসবেই। তার মা আরো জিজ্ঞেস করে সত্যি বলো পরীক্ষায় পাশ করার জন্য চিট করনি তো, মানে তুমি পাশ কিভাবে করলে? রিন্তারো বলে নিজের ছেলের উপর একটু তো বিশ্বাস করো। আর তারা এসব নিয়েই কথা বলছিল। তখন শপে ওয়াগারি আসে, রিন্তারো তার থেকে কাউন্টারের নিচে লুকিয়ে যায়। ওয়াগারি রিন্তারোর মাকে বলে যে সে মিড টার্ম পরীক্ষায় অনেক ভালো করেছে। এখানে রিন্তারোর মা যখনই রিন্তারোকে ওয়াগারির ব্যাপারে বলতে যাবে তখন রিন্তারো তাকে চুপ করতে বলে, তবে তার মা রিন্তারোকে জোর জবরদস্তি করে খাড়া করে দেয় এবং ওয়াগারিকে বলে রিন্তারো পরীক্ষায় বেশ ভালো মার্কে পাশ করেছে। তবে আমার এই কথা এখনো বিশ্বাস হচ্ছে না। সে দেখে রিন্তারো কোনো বিষয় নিয়ে বেশ বিরক্ত। সে কিচেনে যাওয়ার সময় রিন্তারোকে ওয়াগারির অর্ডার নিতে বলে। তারপরে আমরা দেখি ওয়াগারি হাই ফাইভের জন্য হাত তোলে। তখন সে বলে তুমি এমনটা কেন করছো? ওয়াগারি বলে তুমি পাশ হয়ে গেছো, আমি ভাবলাম আমরা হাই ফাইভ দিতে পারি। কেন তোমার মনে হয় না তুমি যা চেয়েছিলে তা তো তুমি পেয়ে গেছো? তাছাড়া পরীক্ষায় পাশ করার জন্য তুমি স্পোর্টস ফেস্টিভ্যালে অংশগ্রহণও করতে পারবে। এবং স্পোর্টস ফেস্টিভ্যালের কথা শুনে রিন্তারোর মনে পড়ে যে তার বন্ধুদের সাথে সমস্যা চলছে, যার পরে রিন্তারো একটু শান্ত হয়ে যায়, মানে তার সাকুর কথা বেশ মনে পড়ে যে আসলে এসব হলো কিভাবে। তবে অবশেষে ওয়াগারিকে হাই ফাইভ দেয় এবং তারপরে তার অর্ডার তাকে দিয়ে দেয়। ওয়াগারিও লক্ষ্য করে যে রিন্তারোর মন খারাপ। সে রিন্তারোকে বলে তোমার যদি মন খারাপ থাকে তাহলে তোমার অনেক খাবার খাওয়া উচিত, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করি এবং সেই মুহূর্তে আমি অনেক খাই। এরপরে সব বলতে বলতে ওয়াগারি ভুলে যায় যে সে কি বলতে যাচ্ছিল, যেটা আসলে একটা কিউট মুমেন্ট ছিল। এটা দেখে রিন্তারো জোরে জোরে হাসতে থাকে এবং তা দেখে ওয়াগারির অনেক ভালো লাগে, মানে সে যা চেয়েছিল তা সে করতে পেরেছে। তারপরে ওয়াগারি স্টেশনের জন্য বেরিয়ে যায়। রিন্তারো ভাবে আমি কিছুদিন ধরে বেশ বিভ্রান্ত ছিলাম, তবে এই মেয়ের সাথে কথা বলে সব পরিষ্কার হয়ে গেছে, কারণ ওয়াগারি বেশ দারুণ ধরনের মানুষ।
যখনই ওর সাথে দেখা করি কেন জানি না আমার অনেক ভালো লাগে। যখন সুবারু আমাকে ওয়াগারির সাথে দেখা করতে মানা করেছিল, ওর কথায় আমার লজিক তো মনে হচ্ছিল। যখন সে আমাকে ওয়াগারির সাথে দেখা না করতে অনুরোধ করেছিল, তখন আমি সরাসরি মানা করে দিয়েছিলাম। সত্যি ওয়াগারি অনেক ভালো ও পরিশ্রমী মানুষ, যার জন্য সে শুধু সম্মান পাওয়ার যোগ্য। তবে কিছু তো আছে যা আমি তার জন্য অনুভব করছি। এরপর আমরা দেখি রিন্তারো ওয়াগারির মেসেজ পড়ে এবং মোবাইল নিজের বুকে লাগিয়ে নিচে বসে পড়ে। অন্যদিকে ওয়াগারি স্টেশনে দাঁড়িয়ে রিন্তারোর কথা ভাবছে এবং ওয়াগারি রিন্তারোকে এভাবে প্রথমবার হাসতে দেখছিল। তার কাছে রিন্তারো অনেক কিউট লাগছিল, মানে সে শুধু তার কথাই ভাবছিল। অবশ্য সে এটাও লক্ষ্য করছিল যে রিন্তারোর একটু মন খারাপ। সে রিন্তারো ও তার মেসেজ পড়ছিল, তখন ওয়াগারির কাছে একটা মেসেজ আসে। তারপর রিন্তারো যখন সব বন্ধ করে বাড়ি যায়, সে দেখে তার মা অনেক ভালো মতে খাবার বানিয়েছেন। রিন্তারো জিজ্ঞেস করায় তিনি বলেন এই সেলিব্রেশন রিন্তারোর পাশের খুশিতে, মানে প্রথমবার সে তা উদযাপন করার সুযোগ পেয়েছে। কিন্তু এরপরেও রিন্তারোর মার সেটি বিশ্বাস হচ্ছিল না যে রিন্তারো 59 মার্ক আনতে পারে, যার জন্য সে তার মাকে মার্কশিট এনে দেখায়, যা দেখে তার মা একটু ইমোশনাল হয়ে যায়। মা বলে আজ আমি অনেক খুশি। রিন্তারো বলে বাস বাস আমি পাস হয়েছি, সেটাই যথেষ্ট, কিন্তু আমার খুব একটা ভালো নম্বর আসেনি। তার মা বলে হ্যাঁ তুমি ঠিক বলছো, তবে তুমি যখন ছোট ছিলে তখন অনেক জিনিসে তুমি হার মেনে নিয়েছিলে, তবে এবার তুমি গিভ আপ করনি, অনেক পরিশ্রম করেছো এবং সফলও। আমি জানি না কেন তুমি এত পড়াশোনা করলে, তবে এর মধ্যে অবশ্যই কোনো না কোনো ভালো কিছু হবে। কিন্তু আমার এখানে মনে হচ্ছে তুমি এখনো কোনো বিষয় নিয়ে বিরক্ত এবং আমি জানি না সেটা কি। রিন্তারো বলে আপনি তা কিভাবে জানেন? মা বলে চিন্তা করো না, আমি জিজ্ঞাসাবাদ করব না। প্রথমে তুমি যখন ওয়াগারিকে নিয়ে চিন্তিত ছিলে তখন তুমি তার কাছে মাফ চেয়েছিলে। রিন্তারো ভাবে ইনি আমার ব্যাপারে সবকিছু জেনে যান। তারপরে তার মা বলে যখন তুমি নিজেকে ঘুষি মেরেছিলে তখন আমার চিন্তা হয়েছিল, কিন্তু পরে আমার তা নিয়ে আর কোনো চিন্তা হয়নি। রিন্তারো জিজ্ঞেস করে এমনটা কেন? মা বলে কারণ আমি জানি আমার ছেলে এমন মানুষ না যে যখন মাফ চাওয়ার হবে তখন সে চাইবে না। অবশ্য তুমি মাঝে মাঝে একটু বেশি চিন্তিত হয়ে পড়ো আর ভুলে যাও তোমার লক্ষ্য কি, কিন্তু আমি এটা জানি যে তুমি নিজের জন্য সঠিক আর ভুলের সিদ্ধান্ত নিতে পারো। আর তাছাড়া আমি শুধু এটাই চাই যে তুমি নিজের জীবনকে ভালোভাবে উপভোগ করো। এর পরের সিনে আমরা দেখি ওয়াগারি সুবারুর মেসেজ পড়ে তার সাথে দেখা করতে গেছে এবং সুবারু ওয়াগারিকে সেই জায়গায় ডেকেছে যেখানে তারা দুজন ছোটবেলায় খেলা করত। তারপর ওয়াগারি সুবারুকে জিজ্ঞেস করে বলো সুবারু কেন ডেকেছো আমাকে এখানে, আর কি বলতে চাও? সুবারু বলে আমি রিন্তারোর ব্যাপারে কথা বলতে চাই, যা শুনে ওয়াগারি একটু অবাক হয়। এরপর ওয়াগারি জিজ্ঞেস করে হ্যাঁ সুবারু তুমি আমাকে এখানে কেন ডেকেছো? আমরা তো এই কথাগুলো স্কুলেও বলতে পারতাম, কিন্তু তোমার মেসেজ দেখার পর আমি অবাক হয়ে গেছিলাম এবং তাড়াতাড়ি চলে এসেছি। সুবারু বলে আমি এই ব্যাপারে স্কুলে কথা বলতে পারতাম না, ব্যাপারটি রিন্তারোকে নিয়ে। রিন্তারোর নাম শুনে ওয়াগারির মুখে একটি সুন্দর হাসি ফুটে ওঠে। এরপর সুবারু বলে যে সে কিছুদিন আগে রিন্তারোর সাথে দেখা করেছিল এবং কথা বলেছিল। এরপর সুবারুর অতীতের একটি দৃশ্য দেখানো হয় যেখানে সে খুব কাঁদছিল এবং বলছিল তোমাকে মাঙ্কি বারের মতো ঝুলতে হবে না। ওয়াগারি বলে ও তুমি সেটির কথা বলছো? সত্যি বলতে আমার তা করতে খুব ভালো লাগে। সুবারু আরো কাঁদতে শুরু করে এবং বলে এটা তোমার জন্য খুব ক্ষতিকর হতে পারে আর তোমার তা করা উচিত নয়। ওয়াগারি বলে ঠিক আছে, আমি এখন থেকে আর এমন করব না। এরপর সুবারুর বড় হয়ে যাওয়ার প্রেজেন্টের রূপটি দেখানো হয়। সে ভাবে সে সত্যিই খুব সুন্দর এবং প্রফুল্ল, সে খুব শক্তিশালীও বটে, আমি তাকে আমার হিরো মনে করি। এরপর সে ছোটবেলার ওয়াগারিকে জড়িয়ে ধরে এবং বলে আমার তোমার সাথে কিছু কথা আছে। এরই সাথে বর্তমানের দৃশ্য দেখানো হয় যেখানে ওয়াগারি বলে কি কথা বলতে চাও? সে জানায় আমি রিন্তারো সম্পর্কে কথা বলতে চাই। তুমি জানো আমি তোমাকে তার সাথে ক্যাফেতে দেখেছিলাম আর তুমি চলে যাওয়ার পর আমি রিন্তারোর সাথে দেখা করি এবং তাকে বলি যে এরপরে তুমি আর কখনো ওয়াগারির সাথে দেখা করবে না। এই কথা বলার পর সে অনেকবার ক্ষমা চাইতে থাকে। হঠাৎ চারদিকে নীরবতা নেমে আসে। এরপর ওয়াগারি হেসে বলে তোমার এভাবে ক্ষমা চাইতে হবে না, এর কোনো প্রয়োজন নেই। সে জানায় স্কুলের গেটে সেই ঘটনার পর আমি চিতরি এবং কিয়োকোর মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি। আর সত্যি বলতে আমি সেই ব্যক্তি যে তোমাকে সমস্যায় ফেলছে। তুমি আমার জন্য রিন্তারোর কাছে কথা বলতে গিয়েছিলে। এরপর সুবারু বলে যদি তোমাকে খুশি করার জন্য আমাকে কিছু করতে হয় আমি তা করব, আমি সবকিছুর জন্য প্রস্তুত। তখন ওয়াগারি বলে আমার এত খেয়াল রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এটা শুনে সুবারু অবাক হয় এবং ভাবে যে ওয়াগারি কেন তার কাছে ক্ষমা চাইছে। এরপর সুবারু এবং ওয়াগারির অতীতের একটি দৃশ্য দেখানো হয় যখন সুবারু পছন্দ করতো না যখন কেউ ওয়াগারির খুব কাছে আসতো, তাই সে পরিকল্পনা করত
করতো যাতে অন্যদের ওয়াগারি থেকে কিভাবে দূরে রাখা যায়, অর্থাৎ সে ওয়াগারির কাছে থাকতে চাইতো। তখন সে ভাবে আমি সত্যি খুব স্বার্থপর, আমি শুধু নিজের কথাই ভাবি, অন্য কারো কথা ভাবি না। আর সম্ভবত এই কারণেই আমি এখানে ওয়াগারিকে ডেকেছি। সে বলে আমি সত্যিই খুব খারাপ। এরপর সে বারবার ক্ষমা চাইতে থাকে। সে ভাবে ওয়াগারি কতটা ভালো, সে আজ পর্যন্ত কখনো আমার ভুলের জন্য আমাকে দোষারোপ করেনি। সে জানায় আমি নিজেকে পরিবর্তন করার অনেক চেষ্টা করেছি, আমি এমন ভাবে অভিনয় করি যেন আমি খুব শক্তিশালী, কিন্তু আমি তা নই। আমার মনে হয় আমি একজন খারাপ মেয়ে। সুবারু তখন ওয়াগারির নাম নিয়ে খুব কাঁদতে থাকে এবং বারবার ক্ষমা চাইতে থাকে। হঠাৎ ওয়াগারি সুবারুকে ধরে বলে তোমার এভাবে কাঁদার দরকার নেই, আমার মনে হয় আমাদের একটু খেলা উচিত। আমি অনেকদিন ধরে মাঙ্কির মতো এভাবে ঝুলি না, আমার মনে হয় এখন আমার এটা করা উচিত। যখন আমরা ছোট ছিলাম তখন আমরা এভাবে ঝুলতাম আর তুমি তখন খুব ভয় পেতে। এরপর সে আরো বলে তোমার মনে আছে ছোটবেলায় আমি এভাবে অনেক হাঁটতাম এবং অনেকবার পড়ে যেতাম আর আমার খুব ব্যথা করতো। তখন সুবারু বলে হ্যাঁ আমার এসব মনে আছে, তুমি আমাকে এসব কেন বলছো? ওয়াগারি বলে আমি যখন পড়তাম এবং আমার ব্যথা করতো তখন তুমি কাঁদতে এবং বলতে ওয়াগারি তোমার যত ব্যথা হচ্ছে সব যেন আমার হয়। এটা শুনে সুবারু খুব লজ্জা পায় এবং বলে হ্যাঁ আমার ওই সবকিছু খুব ভালোভাবে মনে আছে, আমাকে এটা আবার মনে করিয়ে দিও না, এটা খুব এম্বারেসিং ছিল। এরপর ওয়াগারি বলে সত্যি বলতে তুমি ছোটবেলা থেকেই খুব ভালো ছিলে। সুবারু বলে আমার এমন মনে হয় না, কারণ আমি তো তোমার জন্য শুধু একটি বোঝা। কিন্তু সুবারু বলে না এটা একদমই নয়, তুমি খুব শক্তিশালী এবং ভালো, মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমার থেকেও ভালো। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারা দুজনেই ভালো অনুভব করতে থাকে। ওয়াগারি বলে যখন আমি কিয়োকো হাই স্কুলে এসেছিলাম তখন তুমিই প্রথম ব্যক্তি যে আমাকে সাহায্য করেছিল, অর্থাৎ তুমি সব সময় আমার পাশে ছিলে এবং আমার কাউকে প্রয়োজন হয়নি। আর যদি কখনো কারো প্রয়োজন হতো তাহলে তুমি প্রথম আমার কাছে আসতে। এরপর সে বলে তুমি আমাকে নিজের উপর বোঝা মনে করো না। এরপর সুবারুরও ভালো লাগে এবং সে ভাবে যে সে ওয়াগারিকে সাহায্য করতে পারছে, এটাই তার জন্য যথেষ্ট। সে আবার কাঁদতে শুরু করে। ওয়াগারি বলে আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত তোমার সাথে ছিলাম, তাই আমি জানি তুমি কতটা ভালো আর তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি আমার প্রথম এবং সবচেয়ে ভালো বন্ধু। এইসব কথা শুনে সুবারু আরো ভালো অনুভব করে। এরপর সুবারু হঠাৎ ওয়াগারিকে জড়িয়ে ধরে এবং বলে আমার তোমাকে একটি কথা জিজ্ঞেস করার আছে। ওয়াগারি বলে হ্যাঁ জিজ্ঞেস করতে পারো, সত্যি করে বলো তুমি কি রিনতারোকে পছন্দ করো? তখন ওয়াগারি বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমার মনে হয় আমি রিনতারোর প্রেমে পড়েছি। এরপর সুবারু বলে যে সে রিনতারোকে তার সাথে দেখা করা বন্ধ করতে বলেছিল এবং রিনতারো উত্তর দিয়েছিল যে সে তা মোটেও করবে না। এই কথা শুনে ওয়াগারিও অবাক হয়ে যায় এবং তার মুখে ব্লাশ ফুটে ওঠে। সে বুঝতে পারে যে রিনতারোর মনেও তার জন্য অনুভূতি আছে। এরপর সুবারু ভাবে আমার ওয়াগারির উপর বিশ্বাস রাখা উচিত, আর আমি এটাও জানি যে ওয়াগারি খুব ভালো মেয়ে। এরপর তাদের মধ্যেকার সব টেনশন দূর হয়ে যায় এবং দুজনে বাড়ির দিকে রওনা হয়। হঠাৎ ওয়াগারি তার মোবাইলে দেখে এবং খুব অবাক হয়ে যায়। তখন সুবারু জিজ্ঞেস করে কি হয়েছে, তোমাকে এত সিরিয়াস দেখাচ্ছে কেন? ওয়াগারি জানায় রিনতারো আমাকে মেসেজ পাঠিয়েছে। এরপর আমরা রিনতারোর দৃশ্য দেখি যে খুব ভয় পেয়ে আছে এবং ভাবছে মেসেজ পাঠিয়ে আমি কি ঠিক করেছি নাকি ভুল। আমার মনে হয় সুবারুর সাথে আমার কথা বলা উচিত, কারণ সে আমার কারণে অনেক কাঁদছে। আমার মনে হয় কোনো মেয়ের যদি আমার কারণে মন খারাপ থাকে তাহলে আমাদের অবশ্যই তার সাথে কথা বলা উচিত। তখনই হঠাৎ ওয়াগারি তাকে কল করে। রিনতারো খুব ভয় পেয়ে যায় এবং ভাবে এর জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু তারপরও সে কলটি ধরে। ওয়াগারি জিজ্ঞেস করে তোমার আমার সাথে কি কথা আছে? রিনতারো সরাসরি বলে আমার সুবারুর সাথে কথা আছে। ওয়াগারি হেসে বলে ও এমনটা নাকি, সুবারু আমার সাথেই আছে। সুবারু রিনতারো তোমার সাথে কথা বলতে চায়। এই কথা শুনে রিনতারো আরো অবাক হয়ে যায় এবং বলে সুবারু ওখানে আছে, এটা তো সমস্যার বিষয়। তখন সুবারু বলে কি কথা বলতে চাও? রিনতারো খুব ভয় পেয়ে যায়, তার চেহারা দেখে বোঝা যাচ্ছিল। এরপর রিনতারো বলে ক্যাফেতে আমাদের যা যা কথা হয়েছিল আমি সেই বিষয়ে তোমার সাথে কিছু বলতে চাই। সুবারু বলে হ্যাঁ অবশ্যই তুমি বলতে পারো। রিনতারো বলে আমি ফোনে কথা বলতে পারবো না, তুমি কি কাল স্কুলের পর আমার সাথে দেখা করতে পারবে? সুবারু এতে রাজি হয়ে যায়। পরের দিন সুবারুকে একটি পার্কের বেঞ্চে বসে থাকতে দেখা যায়। রিনতারো সেখানে আসে। সুবারু জিজ্ঞেস করে তোমার আমার সাথে কি কথা আছে? রিনতারো সরাসরি জিজ্ঞেস করে
করে আমাকে বলো আমি কি করলে তুমি আমাকে ওয়াগারির সাথে কথা বলতে এবং সময় কাটাতে দেবে। এটা শুনে সুবারু অদ্ভুত ভাবে বলে, এটা কেমন প্রশ্ন? আমি কি তার মা নাকি যে তুমি আমাকে এসব জিজ্ঞেস করছো? এরপর সুবারু বলে, আমি তোমাকে ভুল বলেছিলাম এবং তোমাকে ওয়াগারির সাথে দেখা করতে নিষেধ করেছিলাম। সত্যি করে বলো, তোমার কি একটুও রাগ হয়নি? রিন্তারো বলে, রাগ কেন হবে, কারণ আমি জানি যে তুমি এই সবকিছু ওয়াগারির জন্য করেছিলে। আর তোমাকে দেখে একটু ভয়ও লেগেছিল। আমার মনে হয়েছিল তুমি খুব বিপজ্জনক, কিন্তু আসলে তোমার মন খুব ভালো। তুমি শুধু তোমার বন্ধুকে রক্ষা করার চেষ্টা করেছিলে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা শুনে সুবারু সত্যি অবাক হয়ে যায়। এরপর সে অনুরোধ করে বলে, এমন কি কোনো উপায় আছে যা তুমি আমাকে জানাতে পারো যাতে আমি ওয়াগারির সাথে দেখা করতে পারি এবং কোনো সমস্যা না হয়? সে খুব অনুরোধ করতে থাকে। এতে সুবারু মনে মনে খুব খুশি হয় এবং ভাবে, সত্যি বলতে ছেলেটা খুব ভালো। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। সুবারু বলে, যদি তুমি তার সাথে দেখা করতে চাও তাহলে তোমাকে স্কুল থেকে অনেক দূরে যেতে হবে, আর তুমি এটা করে যখন খুশি তখন ওয়াগারির সাথে দেখা করতে পারো। আমার কোনো সমস্যা নেই। হঠাৎ রিন্তারোর পেটে একটি ফুটবল এসে লাগে। আমরা দেখি এই ফুটবলটি সেই ছোট ছেলেটি মেরেছে যে আগের বার তাদের ক্যাফেতে দেখেছিল। ছেলেটি তাদের কাছে এসে বলে, আমার মনে হয় আপনারা দুজনে খুব ভালো বন্ধু। এই কথা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায় এবং ভাবে, আমার তো এমন মনে হয় না। তখন সুবারু বলে, বাচ্চাটির কথা ভুল নয়, আমাদের খুব ভালো বন্ধু হয়ে যাওয়া উচিত। রিন্তারো বলে, হ্যাঁ আমারও এটা খারাপ আইডিয়া মনে হচ্ছে না, আমরা এমনটা করতে পারি। এরপর সুবারু বলে, তাহলে তুমি কি আমার বন্ধু হতে চাও? তুমি আমার প্রথম ছেলে বন্ধু। এই কথা শুনে রিন্তারো অবাক হয়ে যায় এবং বলে, তুমি হঠাৎ জিজ্ঞেস করলে? কিন্তু হ্যাঁ, আমি তোমার বন্ধু হতে চাই। আমার খুব ভালো লাগবে। যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন তুমি খুব আলাদা ছিলে। দ্বিতীয়বার দেখা হওয়ার পর তুমি আরো আলাদা লাগছিলে, আর এখন তো তুমি আরো বেশি আলাদা লাগছো। সে জিজ্ঞেস করে, তোমার কিছু হয়েছে নাকি? সুবারু বলে, এটা একটা সিক্রেট এবং আমি এটা তোমাকে একদমই বলতে পারবো না। এরপর আমরা রিন্তারোকে দেখি তার ফোনের গ্রুপ চ্যাট দেখতে। সেখানে একটিও মেসেজ আসেনি। সে ভাবে, যখন থেকে তার বন্ধুদের সাথে তার ভুল বোঝাবুঝি হয়েছে তখন থেকে কেউ গ্রুপে আর কথা বলছে না। রিন্তারো খুব খারাপ অনুভব করে। এরপর তার অতীতের সেই দৃশ্যের কথা মনে পড়ে যেখানে সে তার বন্ধুদের কাছে সবকিছু বলতে সরাসরি অস্বীকার করেছিল। তার বন্ধুরা এতে খুব অবাক হয়েছিল। তখনই রিন্তারোর কাছে ওয়াগারির একটি মেসেজ আসে। সে জিজ্ঞেস করে, সুবারুর সাথে তোমার দেখা কেমন হলো? রিন্তারো উত্তর দেয়, খুব ভালো ছিল। সে ওয়াগারির কাছে ক্ষমাও চায় কারণ সে সুবারুর সাথে দেখা করার জন্য ওয়াগারিকে জানায়নি। ওয়াগারি বলে, এটা তো খুব ভালো কথা যে সুবারু আমাদের সম্পর্কে জানতে পেরেছে। রিন্তারোর কাছে এই কথাটি বেশ অদ্ভুত লাগে। এরপর সে আবার মন খারাপ করে কারণ সে বন্ধুদের কথা বারবার ভাবছিল। পরের দিন আমরা স্কুলে দেখি ওসামি খুব এক্সাইটেড ছিল। সে বলে, এখানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ওসামি রিন্তারোর দিকে ইশারা করে বলে, দেখো সে আজকাল কেমন আচরণ করছে, সে কেন এমন অদ্ভুত কাজ করছে। তাকে দেখে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে তার শরীর খারাপ, কিন্তু সে আমাদের কিছুই বলছে না। আমরা দেখি খেলার সময় রিন্তারোর মনোযোগ একদমই নেই। সে কোনো কিছু ঠিক মতো করতে পারছিল না, না ফিল্ডিং না ব্যাটিং। কিছু বলে সে তাকে আঘাতও করে। ওসামি বলে, আমি জানি রিন্তারো পড়াশোনায় ভালো না, কিন্তু খেলায় সে এত খারাপ ছিল না। আমি যাকে চিনি সে তো এমন ছিল না। কি হয়েছে ওর জানি না। ক্লাসেও আমার পড়াশোনায় মন বসে না কারণ সে আমার পেছনে বসে অদ্ভুত আওয়াজ করতে থাকে তার পেন বা কপি দিয়ে। আমি তাকে ক্লাসেও জিজ্ঞেস করেছিলাম, তোমার কি কোনো সমস্যা আছে, কিন্তু সে কিছুই বলেনি। তখন ওসামি বলে, আমার মনে হয় আমাদের তার সমস্যার সমাধান করা উচিত। এরপর তারা তিনজন রিন্তারোর পিছু নেয়। তারা ভাবে আমরা তিনজন মিলে তার সমস্যা সমাধান করতে পারি। ওসামি সাকুকে বলে, তোমার এখন ক্ষমা চাওয়া উচিত। সাকু ক্ষমা চাইতে চেয়েছিল কিন্তু তার সাহস হচ্ছিল না। তারা অনেকক্ষণ রিন্তারোর পিছু নেয়। রিন্তারো অনেক দূরে একটি পার্কে গিয়ে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। বাকি তিনজনও ভাবে, আমাদের ছাড়া তার তো আর কোনো বন্ধু নেই, তাহলে সে কার জন্য অপেক্ষা করছে। তখনই তারা দেখে সুবারু এবং ওয়াগারি সেখানে আসে। এটা দেখে তাদের তিনজনের মুখ হা হয়ে যায়। তারা ভাবে সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এরপর আমরা একটি রেস্টুরেন্টের দৃশ্য দেখি। ওয়াগারি, সুবারু এবং রিন্তারো সেখানে বসেছিল। রিন্তারো বলে, আমাকে ক্ষমা করো, শুধু আমার সাথে দেখা করার জন্য তোমাদের এত দূর আসতে হচ্ছে। আমার কারণে তোমরা এত কষ্ট করছো। ওয়াগারি বলে, না এমন কোনো কথা নয়, তোমাকে দেখতে পাওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার, আর এটা আমার খুব ভালো লাগে। এরপর সে বুঝতে পারে যে সে হয়তো বেশি বলে ফেলেছে এবং সে খুব লজ্জা পায়। অন্যদিকে আমরা সেই তিনজনকে দেখি যারা খুব রেগেছিল। ওসামি তো রাগে ফুঁসছিল। সে বারবার বলছিল সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে এই জন্য রাগ করছিল না যে
রেন্তারো তার সাথে কথা বলছে না, বরং সে এই জন্য রাগ করছিল যে রেন্তারো দুজন সুন্দর মেয়ের সাথে দেখা করছে এবং সে জানেও না। তার মনে হচ্ছিল সে নিজে কোনো মেয়ের সাথে আজ পর্যন্ত দেখাও করেনি, আর রেন্তারো দুজনের সাথে ঘুরছে। এরপর সুবারু বলে, ঠিক আছে, কিন্তু তুমি আমাদের এখানে কেন ডেকেছো? রেন্তারো বলে, তোমাদের কি সেই 3 জন ছেলের কথা মনে আছে যারা আমাদের লাইব্রেরির বাইরে দেখেছিল? সুবারু বলে, হ্যাঁ মনে আছে। তাদের সম্পর্কে কি বলতে চাও? রেন্তারো বলে, আমি তাদের কাছে আমার সব সত্যি কথা বলতে চাই, আমার, তোমার এবং ওয়াগারির ব্যাপারে। আমি জানি, আমি প্রমিস করেছিলাম যে ওয়াগারি এবং আমার কথা কাউকে বলবো না, যাতে ভবিষ্যতে ওয়াগারির কোনো সমস্যা না হয়। কিন্তু সত্যি বলতে আমি তাদের কাছে এই কথাগুলো লুকোতে পারছি না। এরপর সে তার অতীতের কথা বলতে শুরু করে। ছোটবেলা থেকে সবাই তাকে উপেক্ষা করত। তার মনে পড়ে না যে চিতরি হাই স্কুলে আসার আগে সে কার সাথে ভালোভাবে কথা বলেছিল, কিন্তু যখন সে চিতরি হাই স্কুলে আসে তখন সেই 3 জন তার জীবনে আসে। প্রথম দিকে তারা অদ্ভুত ছিল, কিন্তু আমি জানতে পারলাম যে তারা আসলে খুব ভালো। তারাই আমার এমন বন্ধু যারা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না, তারা সব সময় আমার পাশে থাকবে। আমি প্রমিস করেছিলাম যে ওয়াগারির ব্যাপারে কাউকে বলবো না। আর যেমন তোমরা ওয়াগারিকে খুব পছন্দ করো, আমিও আমার বন্ধুদের খুব পছন্দ করি, তারা আমার ভাইয়ের মতো। এরপর সে ওয়াগারিকে বলে, আমাকে পড়ানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। প্রথমবার আমার মনে হয়েছিল যে আমি ব্যর্থ হব না। আমি তোমার সাহায্যে এক্সামে খুব ভালো স্কোর করেছি, আর একইভাবে আমি আমার বন্ধুদের হারাতে চাই না। আমি চাই না আমার কোনো বন্ধু আমার থেকে দূরে চলে যাক। ওয়াগারি হেসে বলে, আরে এ কি বলছো? আমার এতে কোনো সমস্যা নেই। এরপর সে সুবারুকে জিজ্ঞেস করে। সুবারু বলে, যখন ওয়াগারির কোনো সমস্যা নেই তখন আমার কি করে কোনো সমস্যা থাকতে পারে? সুবারু বলে, তোমার শুধু ওয়াগারিকে বলা উচিত ছিল, কিন্তু তুমি আমাকেও বলেছো। এটা প্রমাণ করে যে তুমি সত্যিই খুব ভালো একজন মানুষ। ওয়াগারিও বলে, তোমার বন্ধুরা তোমার মতোই খুব ভালো হবে। এরপর ওয়াগারি বলে, আমাদের ওই 3 জনের সাথেও বন্ধুত্ব করা উচিত। এটা শুনে সুবারু খুব অবাক হয়, তার মাথায় কিছুই ঢুকছিল না। তারপর আমরা বাকি বন্ধুদেরও দেখি, তারা খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। তাদের মনে হয় রিন্তারো তাদের এত ভালোবাসে, তারা কাঁদতে শুরু করে। এরপর দৃশ্য বদল হয়। রিন্তারো সেই দুজনের সাথে বাড়ির দিকে যাচ্ছিল। সে বলে, অনেক রাত হয়ে গেছে, আমি তোমাদের স্টেশনে নামিয়ে দিতে পারি। কিন্তু ওয়াগারি বলে, কোনো ব্যাপার না, আমরা চলে যাব। তখন আমরা সুবারুকে দেখি, সে নিজের জগতে মগ্ন ছিল। এরপর সে ঘাবড়ে গিয়ে রিন্তারোকে বলে, তুমি কি আমাকে তোমার বন্ধুদের সাথে দেখা করাতে পারবে? সে জানায়, লাইব্রেরির সময় আমি তাদের সাথে খুব অদ্ভুত ভাবে কথা বলেছিলাম। আমি তাদের কাছে ক্ষমাও চাইনি, আমি তাদের কাছে ক্ষমা চাইতে চাই। এটা শুনে রিন্তারোর খুব ভালো লাগে এবং সে বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাদের সাথে তাদের দেখা করাবো। তখনই পেছন থেকে একটি আওয়াজ আসে, তোমার চেহারাটা খুব বিপজ্জনক লাগছে, তুমি চিতরের রেন্তারো না? আমরা দেখতে পাই 2-3 জন ছেলে সেখানে এসেছে। এটা দেখে ওয়াগারি খুব ভয় পেয়ে যায়। সে রেন্তারোর হাত ধরে একটি গাছের দিকে ইশারা করে। আমরা সেই দুজনকেই দেখি যারা প্রথম বর্ষে ওয়াগারিকে উত্ত্যক্ত করছিল। এটা দেখে রিন্তারো অবাক হয়। তারা তাদের সিনিয়রদের ডেকে এনেছিল যাতে তারা সবাই মিলে রিন্তারোকে মারতে পারে। সুবারু পেছন দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পেছনেও কিছু ছেলে চলে আসে। তখন একটি ছেলে বলে, আমার মনে হয় তুমি খুব ভীতু। আমার 2 জন সঙ্গীও বলেছিল যে তুমি তখন যুদ্ধ করছিলে না, কিন্তু জানি না কেন তারা তোমাকে দেখে খুব ভয় পায়, আর আমার এখনো তোমাকে খুব ভীত মনে হচ্ছে। তখন ওয়াগারি বলে, রিন্তারো একদম ভীত নয়, তুমি ওকে এমন বলতে পারো না। ছেলেটি বলে, তোমার এই ব্যাপারে নাক গলানো উচিত নয়। তার পাশে অন্য একজন ছেলে বলে, টোকিও হাই স্কুলের মেয়ে এবং চিতরি হাই স্কুলের ছেলে তোমরা একসাথে কি করছো? সে বলে, এই 2 জন মেয়ে দেখতে খুব ধনী মনে হচ্ছে, আমাদের অনেক লাভ হবে। তখনই রিন্তারো মাঝে এসে বলে, তোমাদের সমস্যা আমার সাথে, তোমরা এই 2 জন মেয়েকে যেতে দাও, কেন তাদের বিরক্ত করছো? আমরা আমাদের নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে নেব। রিন্তারো খুব রেগে এসব বলছিল। হঠাৎ একটি ছেলে সুবারুর চুল ধরে ফেলে। এটা দেখে সুবারু খুব ভয় পেয়ে যায়। এর আগে আমরা দেখি একজন ছেলে তার হাত ধরে ফেলেছে। সে আর কেউ নয়, আমাদের উসামি। উসামি বলে, মেয়েকে ছোঁয়ার চেষ্টা করো না। রিন্তারো অবাক হয়ে যায় যে তারা এখানে কি করছে। তারা 3 জনই সেখানে চলে এসেছিল। সাকু রেন্তারোকে বলে, তুমি মেয়েদের নিয়ে এখান থেকে চলে যাও। কিন্তু রেন্তারো থাকতে চেয়েছিল, কিন্তু সে জানতো যে মেয়েদের নিরাপদে পৌঁছে দেওয়া বেশি জরুরি। এরপর তারা 3 জন সেখান থেকে চলে যায়। এখনো কি তোমাদের মনে হয় যে তোমরা 3 জন মিলে আমাদের হারাতে পারবে? সাকু তাদের দিকে মনোযোগই দিচ্ছিল না, সে তার নিজের মেজাজে ছিল। সে সোজা সে 2 জন ছেলের কাছে যায় যারা গাছের পেছনে লুকিয়েছিল। সে বলে, তোমরা 2 জন আমাদের সিনিয়র, আর তোমরা এভাবে নোংরা ভাবে ভয় পাচ্ছ। আমি তোমাদের দেখে হাসছি, তার মানে কি তোমরা সত্যিই ভীতু? তখন একটি ছেলে বলে, তোমার কি মনে হয় আমরা ভয় পাচ্ছি? তুমি জানো আমরা সেই লোক যারা রিন্তারোকে সেদিন মেরেছিল, আর ওর মাথায় আঘাত লেগেছিল। এই কথা শুনে 3 জনেরই মাথা গরম হয়ে যায়, কারণ তারা জানতে পারে যে রিন্তারোর মাথায় যে আঘাত লেগেছিল তা আর কেউ নেই, এই 2 জনেই করেছিল।
মানে এবার তাদের অবস্থা খারাপ হতে চলেছে। সেই ছেলেরাই জানায় যে সে একটি মেয়েকে বাঁচানোর জন্য মার খেয়েছিল। এই কথা শুনে উসামের রাগ সপ্তম আকাশে পৌঁছে যায়। এরপর সে হঠাৎ করে তার ব্যাগ ছুঁড়ে ফেলে দেয় এবং খুব রেগে বলে, তোমরা রিন্তারোকে বিরক্ত করে অনেক বড় ভুল করেছো। এরপর সে খুব ভয়ঙ্কর ভাবে তাদের দিকে তাকাতে থাকে। এরপর আমরা দেখি যে রিন্তারো তাদের দুজনকে নিরাপদে স্টেশনে পৌঁছে দিয়েছে। সে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। ওয়াগারি বলে, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমাদের চিন্তা করা বন্ধ করো, তোমার বন্ধুদের কাছে যাওয়া উচিত। রেন্তারো বলে, তোমরা চিন্তা করো না, আমি জানি আমার বন্ধুরা এত দুর্বল নয় যে তারা তাদের কাছে হেরে যাবে। সে যখন এই কথা বলছিল তখনই তার ফোনে আয়াতর কল আসে। সে জিজ্ঞেস করে, ভাই তোমরা নিরাপদে পৌঁছে গেছো তো? রেন্তারো বলে, হ্যাঁ একদম। সে আবার জিজ্ঞেস করে, ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, এখানে সব ঠিক আছে, তোমার চিন্তা করার দরকার নেই। তখন আমাদের সেই জায়গার দৃশ্য দেখানো হয়। আমরা যা দেখি তাতে মনে হয় তারা তিনজন মিলে সবার খুব খারাপ অবস্থা করে দিয়েছে। এরপর আয়াত এবং বাকিরাও স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি। সবাই বাড়ির দিকে চলে যায়। এরপর আমাদের উৎসবের দৃশ্য দেখানো হয়। রেন্তারও খুব বাজেভাবে খেলছিল এবং তার ক্লাসের ছেলেরাও তার উপর চিৎকার করছিল, যদি এভাবে খেলতে থাকিস তাহলে আমরা ফাইনালে যেতে পারবো না। এরপর রেন্তারও মুখ ধুতে যায়। সে খুব ভাবছিল যে কেন এমন হচ্ছে। দেখ, তুই চিন্তা করিস না, আমরা জিতবো। রেন্তারও তাদের তিনজনকে বলে, তোমাদের আমার একটি কথা বলার আছে। তাদের একজন বলে, আরে না, এটা তো বেশ ভালো হয়েছে যে আমরা গতকাল তোমার পিছু নিচ্ছিলাম, না হলে না জানি কি হয়ে যেত। এই কথা শুনে রেন্তারও অবাক হয়ে যায়। সে বলে, মানে তোমরা কি রেস্টুরেন্টের ভেতরে আমাদের বলা সব কথা শুনেছ? তারা বলে, হ্যাঁ। এটা বলে তারা দুজন সেখান থেকে কেটে পড়ে এবং উসামি সেখানে আটকে যায়। এরপর রিন্তারও উসামের সাথে কথা বলে এবং তাদের দূরত্ব কমে যায়। এরপর দৃশ্য বদল হয় এবং আমরা দেখি যে রিন্তারও এবার খুব ভালো খেলছে এবং একটি হোম রানের জন্য শট মারে। শেষ পর্যন্ত আমরা দেখি তারা ফাইনাল ম্যাচে জিতে গেছে এবং তারা সবাই একসাথে সেটা উদযাপন করছে। তাদের শিক্ষকও দেখেন যে তারা চারজন আবার একসাথে হয়েছে এবং এতে তিনিও খুশি হন। এরপর আমরা উসামিকে দেখি যে আইসক্রিম খেতে খেতে কাঁদছিল। সে বলছিল, আমার ভুলের জন্য আজ আমাদের আইসক্রিমের ট্রিট বেকার হয়ে গেল। তখন তারা তিনজন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে কেঁদো না, আমরা তো আইসক্রিম খাচ্ছি। তখন উসামি বলে, ব্যাপারটা তেমন না, আমি যদি সেদিন ভালোভাবে ফিল্ডিং করতে পারতাম তাহলে আমাদের শিক্ষক আমাদের আইসক্রিম খাওয়াতো। তখন সাকু তার আলাদাভাবে মজা নিতে থাকে। উসামি বলে, ভাই কাটা গায়ে নুনের ছিটা দিস না। এরপরে আইসক্রিম শপের আন্টি তাকে একটু বেশি আইসক্রিমের ট্রিট দেওয়ার কথা বলে। এতে উসামি কিছুটা খুশি হয়। এরপর রিন্তারোর ফোনে কারোর মেসেজ আসে। সে তাদের তিনজনকে বলে, তোমরা কি এরপর একটু ফ্রি আছো? মানে আমি তোমাদের কোথাও নিয়ে যেতে চাই। আমরা দেখি যে রিন্তারো তার বন্ধুদেরকে ওয়াগারি এবং সুবরুর সাথে পরিচয় করিয়ে দেয়। একে একে সবাই নিজের পরিচয় দেয়। তখন ওয়াগারি তাদের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি দুঃখিত, আমি হঠাৎ করে তোমাদের সাথে দেখা করার জন্য ডেকেছি। ওসামি বলে, আরে কোনো ব্যাপার না, আজ আমাদের স্পোর্টস ফেস্টিভ্যাল ছিল, তাই আমরা তাড়াতাড়ি ছুটি পেয়ে গেছি। ওয়াগারি জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের ফেস্টিভ্যাল কেমন ছিল? ওসামি দুঃখী হয়ে বলে, আমরা ফাইনাল রাউন্ড থেকে বেরিয়ে গেছি, ম্যাটার করে না, আমরা পরের বার আরো ভালো করব। এরপর ওয়াগারি বলে, গতকাল আমাদের সাহায্য করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সুবারু তাদের ধন্যবাদ জানায়। তারা বলে, আরে কোনো ব্যাপার না, তোমরা নিরাপদে বাড়ি ফিরে গেছো, এতেই আমরা খুশি। এরপর ওয়াগারি তাদের কিছু দেয়, যার মধ্যে অনেক খাবার ছিল। সে বলে, এটা আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য একটি ধন্যবাদ উপহার। আয়াত তাদের ধন্যবাদ জানায় আর উসামি কাঁদতে শুরু করে। সে বলে, সত্যি তুমি খুব ভালো মানুষ। এরপর সে জিজ্ঞেস করে, আমি কি এখন এটা খেতে পারি? রিন্তারও একটু ঘাবড়ে যায়। ও ভাবে যে এ তো খুব তাড়াতাড়ি মিশে যাচ্ছে। আয়াত সাকুকে জিজ্ঞেস করে, সাকু তোমার কি মনে হয়, আমরা স্কুল থেকে ইনাফ দূরে, তাই না? সাকু বলে, হ্যাঁ অবশ্যই, আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তখনই সুবারু হঠাৎ দাঁড়িয়ে যায় এবং বলে, আগেরবার লাইব্রেরির বাইরে আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, আমি এই কথা ভেবে খুব লজ্জিত, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ওসামি বলে, আমার তো সত্যি মনেই নেই তুমি সেদিন কি বলেছিলে। এটা শুনে আয়াত বলে, তোমার মনে নেই 1 মাস আগে আমাদের মধ্যে লড়াই হয়েছিল? ওসামি বলে, এটা প্রায় 1 মাস আগের কথা, কে এত পুরনো কথা মনে রাখে? হতে পারে হয়েছিল, তবে এত পুরনো কথা আমি মনে রাখি না। তখন সাকুও ক্ষমা চেয়ে বলে, আমিও সেদিন তোমাকে অনেক ভুলভাল কথা বলেছিলাম, তাই দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সুবারু বলে, না কোনো ব্যাপার না, এবং সে ভাবে এরা কত ভালো মানুষ। সেখানে আয়াত ও সুবারু এত ভালোভাবে কথা বলছিল যে তারা চারজন তাদের দুজনের মজা নিতে থাকে। তখনই ওয়াগারি সুবারুকে কিছু মনে করিয়ে দেয়। তখন আমরা দেখি যে সুবারু তাদের জন্য কিছু এনেছিল।
তার ব্যাগের মধ্যে খুব সুস্বাদু কুকি ছিল, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা বলে, এই কুকিগুলো তো আমরা টিভিতে দেখেছি, আমরা তো এগুলোর কথা ভাবতেও পারি না। তারপর তারা সবাই দুজনকে ধন্যবাদ জানায় এবং বলে, চলো আজ কুকি পার্টি করি। রিন্তারো বলে, তোমরাও আমাদের সাথে যোগ দিতে পারো। সুবারু বলে, কিন্তু আমরা তো কিয়োকু গার্লস স্কুলের, এতে তোমাদের কোনো সমস্যা নেই তো? ওসামি বলে, আমরা এসব ফালতু কথা ভাবি না, আমরা জানি তোমরা আমাদের পছন্দ করো না, তাই আমরা তোমাদের থেকে দূরে থাকতাম। আমরা চাইতাম না আমাদের কারণে তোমাদের কোনো সমস্যা হোক। আয়াতো বলে, রেন্তারো আমাদের বলেছিল যে তোমরা ভালো মানুষ। সাকু বলে, রেন্তারো যখন বলেছে তাহলে এটা সত্যি হবে। ওসামি বলে, এবার এসব কথা বাদ দাও, এখন থেকে আমরা সবাই বন্ধু। এরপর সুবারু মনে মনে একটু খুশি হয় এবং সবাই একসাথে অনেক মজা করে। এরপর তারা সবাই বাড়ির দিকে যেতে থাকে। আয়াতো বলে, কে ভেবেছিল যে আমরা কিয়োকু স্কুলের মেয়েদের সাথে পার্টি করব। সত্যি আজকের দিনটা খুব দারুণ ছিল। তখন উসামি বলে, সুবারু, আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তাদের দেখে ওয়াগারি খুব খুশি হয় এবং রিন্তারোকে বলে, আমি খুশি যে তুমি তোমার বন্ধুদের সাথে এই ব্যাপারে ভালোভাবে কথা বলেছো। হাঁটতে হাঁটতে রিন্তারো ওয়াগারিকে বলে, তুমি আমার পড়াশোনায় অনেক সাহায্য করেছো, তাই আমিও তোমাকে কিছু দিতে চাই, বলো তোমার কি চাই। তখনই ওয়াগারি হঠাৎ থেমে যায় এবং লজ্জা পেয়ে বলে, আমি তোমার সাথে কোথাও বাইরে ঘুরতে যেতে চাই। এরপর ট্রেনের একটি দৃশ্য দেখানো হয়। রেন্তারো খুব নার্ভাস বোধ করছিল। সে ফোন দেখতে দেখতে বলে, আগের বার আমরা পড়াশোনার জন্য দেখা করেছিলাম, কিন্তু আজ এভাবে ঘুরতে যাওয়াটা সত্যিই অদ্ভুত লাগছে। না, এটা কোনো ডেট নয়, আমরা তো শুধু এমনি ঘুরতে যাচ্ছি। এরপর ট্রেন থেকে নামার সময় সে ভাবে, আজ আমাকে ওয়াগারির সাথে অনেক মজা করতে হবে, বেশি ভাবা উচিত নয়। তখনই ওয়াগারি সেখানে আসে এবং হেসে বলে, আমরা তো একই ট্রেনে ছিলাম। তারপর সে রিন্তারোকে তার সাথে আসার জন্য ধন্যবাদ জানায়। রিন্তারো একটু লজ্জা পায়। এরপর তারা অ্যাকোয়ারিয়াম দেখতে যায়। ওয়াগারি বলে, আমি এখানে মিডল স্কুলের পর আর আসিনি। রিন্তারো বলে, আমি তো এখানে ছোটবেলায় এসেছিলাম, তখন আমি শুধু বড় মাছ দেখতে চেয়েছিলাম, তাই এই ছোট মাছগুলোকে ইগনোর করেছিলাম। সে জিজ্ঞেস করে, তুমি কি দেখতে চাও? ওয়াগারি বলে, আমি টিভিতে দেখেছিলাম যে আজ 3টার সময় ডলফিনের শো হবে, আমি তোমার সাথে সেটা দেখতে চাই। তবে তার আগে আমাদের কিছু খেতে হবে, তারপর রাইডে যেতে হবে, আর সি লায়নের শো দেখতে হবে। সে হঠাৎ জিজ্ঞেস করে, আমাদের কাছে এত সময় আছে তো? রিন্তারো এটা শুনে একটু হাসে, কারণ ওয়াগারি এই সময় ছোট্ট বাচ্চাদের মতো আচরণ করছিল আর সে খুব কিউট লাগছিল। সে বলে, আরে চিন্তা করো না, আমাদের কাছে অনেক সময় আছে। ওয়াগারি বলে, কিন্তু তুমি যা দেখতে চেয়েছিলে তা তো দেখতে পাবে না। রিন্তারো বলে, কোনো ব্যাপার না, আজকের জন্য তুমি যা চাও আমরা তাই করব। এটা শুনে ওয়াগারি খুব খুশি হয়। এরপর তারা সব জায়গা ঘুরে এবং খুব উপভোগ করে। ওয়াগারি তার সাথে অনেক মজা করে, দুজনকে একসাথে খুব সুন্দর লাগছিল। এরপর তারা খাবার খেতে আসে। খাবার খাওয়ার সময় তারা অ্যাকোয়ারিয়াম উপভোগ করছিল। রিন্তারো ওয়াগারিকে আবারও তাকে পড়ানোর জন্য এবং তার বন্ধুদের সাথে কথা বলার জন্য ধন্যবাদ জানায়। ওয়াগারি তার কাছে স্পোর্টস ফেস্টিভ্যাল সম্পর্কে জিজ্ঞেস করে এবং বলে, ডলফিনের শো দেখতে এখনো অনেক সময় আছে, তাই তুমি স্পোর্টস ফেস্টিভ্যাল সম্পর্কে কিছু বলো, আমি সব জানতে চাই। রিন্তারো তাকে সবকিছু বলতে শুরু করে। এরপর তাদের ডলফিনের শো দেখার সময় হয়, কিন্তু তার আগে রিন্তারো ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ওয়াগারি সেখানে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে রিন্তারো খুব ঘাবড়েছিল। আজ আমরা খুব মজা করেছি, কিন্তু ওয়াগারি আজ অতিরিক্ত কিউট লাগছে। জানি না ওর আজ মজা হয়েছে কিনা। ও যেহেতু হাসছিল, মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে। তখনই সে বাইরে আসে এবং দেখে যে ওয়াগারির সাথে একটি ছোট মেয়ে আছে, যে খুব কাঁদছিল। রিন্তারো জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? ওয়াগারি বলে, মনে হয় সে হারিয়ে গেছে। এরপর সে রিন্তারোকে সেই মেয়েটির মা বাবাকে খুঁজতে বলে। রিন্তারো বলে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তাহলে তো ডলফিনের শো মিস হয়ে যাবে। ওয়াগারি বলে, কোনো ব্যাপার না, এখন আমাদের তাকে সাহায্য করা উচিত। এরপর ওয়াগারি মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি তোমার বাবা মায়ের থেকে কখন আলাদা হয়েছিলে? মেয়েটি বলে যে তারা হাঙর দেখছিল। ওয়াগারি বলে, আচ্ছা, আমরা এখনই তোমার মা বাবাকে খুঁজে দেব। মেয়েটি খুশি হয়। এটা দেখে রিন্তারও খুশি হতে থাকে। সে ভাবে সত্যি ওয়াগারি এমন। সে সবাইকে সাহায্য করে। ওয়াগারি মেয়েটির নাম জিজ্ঞেস করে। সে তার নাম মিকা চান বলে। এরপর ওয়াগারি তাকে রিন্তারোর সাথে পরিচয় করিয়ে দেয়। রিন্তারোকে দেখে মেয়েটি ভয় পেয়ে যায়। রিন্তারো তার নাম বলে, কিন্তু মেয়েটি ভয়ে তাকে রিনচান বলতে শুরু করে। ওয়াগারি এটা শুনে হাসতে থাকে। এরপর ওয়াগারি মেয়েটিকে রিন্তারোর কাছে থাকতে বলে এবং নিজে তার বাবা মাকে খুঁজতে চলে যায়। আমরা দেখি যে রিন্তারো এবং সেই মেয়েটি সেখানে বসে ওয়াগারির জন্য অপেক্ষা করছে। মেয়েটি বলে, আমি দুঃখিত, আমি তোমাদের বিরক্ত করেছি। রিন্তারো বলে, আরে কোনো ব্যাপার না, সব ঠিক আছে। এরপর মেয়েটি বলে, আমি তোমাদের ডেট খারাপ করে দিয়েছি। এটা শুনে রিন্তারো শক হয়ে যায় এবং বলে, আরে না, আমরা ডেট করছি না। এরপর মিকা চান বলে, আমিও ডেকি চানের সাথে ডেটে যেতে চাই। রিন্তারো জিজ্ঞেস করে, এই ডেকি চান কে? সে কি তোমার ক্লাসমেট?
সে বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি তাকে খুব পছন্দ করি। সে খুব অ্যামেজিং। সে আমাদের কিন্ডারগার্টেনের সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে। রেন্তারো জিজ্ঞেস করে, তাহলে তুমি কি তাকে পছন্দ করো? মেয়েটি বলে, হ্যাঁ অনেক বেশি। যখন সে আসে তখন আমি খুব খুশি হই। রেন্তারো তখন ওয়াগারির কথা ভাবতে থাকে। সেও তাকে দেখে হাসে। তাহলে কি এর মানে সেও আমাকে পছন্দ করে? তখনই আমরা দেখি যে ওয়াগারি মিকা-চানের মা বাবাকে নিয়ে আসে। মিকা-চান তার মা বাবাকে দেখে কাঁদতে শুরু করে এবং ছুটে গিয়ে তার মায়ের গলা জড়িয়ে ধরে। তখন তার বাবা রেন্তারো এবং ওয়াগারিকে ধন্যবাদ জানায়। আমি খুশি যে আমরা মিকা-চানের সাথে দেখা করেছি, তার সাথে কথা বলে খুব মজা পেয়েছি। ওয়াগারি রেন্তারোকে দেখে হাসতে থাকে। এরপর তারা চলে যাবে। তখনই মিকা-চান রেন্তারোর কানে কিছু বলে। সে বলে, আমার মনে হয় রি-চান এবং ওয়াগারি-চান খুব ভালো জুটি। এটা শুনে রিন্তারও শক হয়ে যায়। এরপর সে তাদের বিদায় জানায় এবং সেখান থেকে চলে যায়। ওয়াগারি বলে, ভালো হলো যে তার মা বাবাকে পাওয়া গেল। আর তখনই ডলফিনের শো শেষ হয়ে গেছে, তাই আমাদের এখন বাড়ি ফিরে যাওয়া উচিত। রিন্তারও বলে, যদি তোমার সময় থাকে তাহলে আমরা একটি সন্ধ্যাবেলার শো দেখতে পারি। ওয়াগারি যেতে রাজি হয়। তারপর তারা দুজনে শো দেখতে যায়, যেখানে তারা ডলফিনের শো দেখে। ওয়াগারি সেটা দেখে খুব খুশি হয়। সে রিন্তারোকে বলে, যখন তুমি আমাকে উপহারের কথা জিজ্ঞেস করেছিলে তখন আমি বুঝতে পারিনি কি চাইবো। এরপর যখন আমরা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তখন আমি খুব খুশি হয়েছিলাম। আজকের জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমার খুব মজা হয়েছে। রিন্তারো তাকে দেখে ভাবে, আমি কখনো ভাবিনি যে আমি এমন কিছু অনুভব করব, কিন্তু এখন আমি সবকিছু পরিষ্কার বুঝতে পেরেছি। আমি এখন এই অনুভূতিকে ইগনোর করতে পারছি না। মনে হচ্ছে আমি ওয়াগারি-সানের প্রেমে পড়ে গেছি। এর পরের দিন আমাদের রিন্তারোর ক্লাসরুমের সিন দেখানো হয়, যেখানে রিন্তারোর সব ফ্রেন্ডস বেশ বিরক্ত হয়েছিল, কারণ বৃষ্টিতে পুরো ওয়েদারটা একেবারে খারাপ হয়ে আছে। এই জন্য সবাই বিরক্ত, বিশেষ করে ওসামি। ওসামি তো বৃষ্টি একদমই পছন্দ করে না। ওরা সবাই একরকম পাগল হয়ে যাচ্ছিল, কারণ বৃষ্টির জন্য বাইরে গিয়ে কিছুই করার উপায় ছিল না। আর তখনই ক্লাসে রিন্তারো আসে। তাকে দেখে সত্যি খুব অকওয়ার্ড আর ফ্রাস্ট্রেটেড লাগছিল। এটা দেখে সবাই অবাক হয়। সবাই তাকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? রিন্তারো কিছু বলে না, শুধু বলে, হ্যাঁ সব ঠিক আছে। এর মধ্যে তার বইগুলো নিচে পড়ে যায় আর সে সেগুলো তুলতে শুরু করে। কিন্তু সমস্যা হলো তার মাথায় শুধু অ্যাকোয়ারিয়ামের কথাই ঘুরছিল। মানে ওই অ্যাকোয়ারিয়ামে সে ফাইনালি তার ফিলিংস গুলো বুঝেছিল। সে বুঝতে পেরেছিল যে সে ওয়াগারিকে খুব ভালোবাসে। সে শুধু এই বিষয়গুলো নিয়ে ভেবে যাচ্ছিল আর বেশ আপসেট ছিল। সে ভাবছিল, আমি বেশি দিন নিজের ইমোশনস এভাবে লুকিয়ে রাখতে পারবো না। সত্যি বলতে আমার তখন ওখানে যেমন ফিলিং হয়েছিল তেমন ফিলিং আমার আগে কখনো হয়নি। সে এটা বুঝতে পারছিল না ওটা আসলে কি ছিল, ভালোবাসা নাকি অন্য কিছু, কারণ তার তো এসবের এক্সপিরিয়েন্স নেই। রিন্তারো যখন এইসব ভাবছিল তখন ওসামি বলল, ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা অনেকদিন একসাথে সময় কাটাইনি। আমার মনে হয় আমাদের সবার কারো বাড়িতে গিয়ে এনজয় করা উচিত। বাইরে তো আর এই বৃষ্টির মধ্যে যাওয়া সম্ভব না, তাই বাড়িতেই মজা করা যেতে পারে। এরপর ওসামি বলল, রিন্তারো তোর বাড়িটা তো সবার কাছে, আমরা কি তোর বাড়ি যেতে পারি? এটা শুনে রিন্তারো বেশ অবাক হয়ে যায়। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, যদি এরা আমাদের বেকারের কথা জানতে পারে তাহলে কি আমাকে নিয়ে যোগ করবে বা আমার সাথে ফ্রেন্ডশিপই কি রাখবে না? এসব চিন্তা তার মাথায় ঘুরছিল আর সে বুঝতে পারছিল না কি বলবে। তার এক্সপ্রেশন দেখে ওসামিও ব্যাপারটা বুঝে যায় আর বলতে থাকে, আমি সরি, আমি তোকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম। ডোন্ট ওয়ারি, আমরা তোর বাড়ি যাব না। তারপর সে বলে, যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা আমাদের বাড়িতে আসতে পারো। তখন রিন্তারো বলে, না না, এমন কিছু না, তোমরা আমার বাসায় আসতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আমাকে শুধু একবার আমার মাকে জিজ্ঞেস করতে দাও, তারপর আমি তোমাদের কনফার্ম করে দেব। এরপর শনিবারের সিন দেখানো হয়। তারা তিনজন সরাসরি রিন্তারোর বাড়িতে চলে আসে। তার বন্ধুরা তো বেশ অবাক হয়, কিন্তু রিন্তারোর মা খুবই এক্সাইটেড ছিলেন, কারণ রিন্তারো এই প্রথমবার তার বন্ধুদের বাড়িতে নিয়ে এসেছে। তারপর তার মা রিন্তারোকে বলে, আমার মনে হয় তোর বন্ধুদের পুরো বাড়িটা আর তোর রুমটা দেখানো উচিত। রিন্তারোর বন্ধুরা তার মায়ের জন্য একটা গিফট এনেছিল আর তারা সেই গিফটটা তাকে দেয়। তারপর মায়ের একজন স্টাফ এসে জিজ্ঞেস করে, ম্যাডাম কি হচ্ছে? তখন মা খুবই খুশি হয়ে বলেন, সত্যি বলতে আমার ছেলের জন্য আমার খুব ভালো লাগছে। এই প্রথমবার ও তার বন্ধুদের বাড়িতে এনেছে। মাও বুঝতে পেরেছিলেন রিন্তারো ধীরে ধীরে বদলে যাচ্ছে। এইসব ভেবে মা তখন খুবই খুশি ছিলেন। এরপর রিন্তারোর সব বন্ধুদের দেখানো হয় যারা তার বাড়িটা দেখছিল। রিন্তারোর তখন বেশ অকওয়ার্ড লাগছিল। সে ভাবছিল, জানি না ওদের কেমন লাগছে এখানে। সত্যি বলতে তার বন্ধুদেরও সেখানে খুব ভালো লাগছিল। এরপর হঠাৎ করে রিন্তারো কোনো একটা আওয়াজ শুনতে পায় আর সেটা চেক করতে যায় এবং দেখে সেখানে ওয়াগারি আর সুবারু এসেছে। এটা দেখে রিন্তারো শকড হয়ে যায়।
তবে ওয়াগারি রিন্তারোর বাড়িতে এসে খুব খুশি হয়েছিল। রিন্তারো তো তখন কিছুই বুঝতে পারছিল না কি চলছে এখানে। সুবারুকেও দেখানো হয় যে রিন্তারোর বাড়িতে আসার পর বেশ শাই ফিল করছিল। এরপর তার মাও সেখানে আসেন, আর তাদেরকে দেখে মাও খুব এক্সাইটেড হন। মা বলেন ওরা কেক নিতে এসেছিল, তাই আমার মনে হলো ওদেরকেও এখানে নিয়ে আসা উচিত। রিন্তারো তো তখনও কিছুই বুঝতে পারছিল না। ওয়াগারি খুব খুশি ছিল, আর সুবারু তখনও শাই করছিল। এরকম প্রথমবার ছিল সে কোনো ছেলের বাড়িতে গিয়েছিল। রিন্তারোর মতোই তার জীবনেও প্রথমবার কোনো বন্ধু হয়েছিল, তাই তার জন্য এটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। মা বলেন আমার মনে হয় ওরাও তোমার ফ্রেন্ডস, তাই আমার মনে হয় ওদেরও তোমার সাথে জয়েন করা উচিত। না না, এমন কিছু না। এরপর মা বলেন ঠিক আছে, তোমরা এখানে এনজয় করো, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। এরপর ওয়াগারি খুব হেজিটেশন নিয়ে সুবারুকে জিজ্ঞেস করলো, আমাকে বলো আমার এই ড্রেসটা কেমন লাগছে, আর আমার হেয়ার স্টাইলটা কি ভালো লাগছে, ওভারঅল কি আমাকে ভালো লাগছে? এটা শুনে সুবারু অবাক হয়, কারণ ওয়াগারি কখনো এরকম বিহেভিয়ার করে না। এরপর সে বলল, সত্যি বলতে তোমাকে খুবই কিউট লাগছে, আর তুমি যদি এমন ড্রেস নাও পরো, মানে নর্মাল ক্লথসেও তোমাকে খুবই কিউট লাগবে। এরপর সবাইকে দেখানো হয়, যারা খুব মজা করে খাচ্ছিল। লিটারালি টেবিলে অনেক ডিশ ছিল, আর সবাই বেশ এনজয় করছিল। রিন্তারোর মাথায় তখন এই চিন্তা আসছিল, আমার মনে হয় মা আজ একটু বেশি খাবার রান্না করে ফেলেছেন। এরপর মা বলেন ঠিক আছে, আমাকে শপে যেতে হবে, সেখানে কেউ নেই, আর আজ অনেক কাজও আছে। রিন্তারো মনে মনে তার মাকে নিয়ে খুব খুশি হচ্ছিল, মানে তার মা তাদের জন্য এত হেল্প করছেন। আর সে ভাবছিল পরে সে তাকে ধন্যবাদ জানাবে। এরপর হঠাৎ করে উসামে জিজ্ঞেস করলো, রিন্তারো আমাকে বল, তুই কানে ওটা কেন পরছিস, আর তুই কেন তোর চুলের কালার চেঞ্জ করিয়েছিস? আমি জানি তোর চুলের আসল কালার এটা না, আমি তোর ছোটবেলার ফটো দেখেছিলাম। রিন্তারো বলে হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমি কুল দেখতে লাগার জন্য এসব করেছিলাম, কারণ যখন আমি মিডল স্কুলে ছিলাম তখন আমার কোনো বন্ধু ছিল না, তাই আমি ভাবলাম যদি আমি একটু কুল লুকের হই তাহলে হয়তো আমার বন্ধু হবে। এরপর সে তার পাস্টের কিছু কথা বলতে থাকে। সেখানে সে একবার একটা বেকারি শপে গিয়েছিল, আর সেখানে বেকারির ওনারকে দেখেছিল, যার চুল কালার করা ছিল আর কানে পিয়ার্সিংও ছিল। এরপর সে তার মা বাবার থেকে পারমিশন নিয়েছিল সেও কি এগুলো করাতে পারবে কিনা, আর তার মা বাবা তাকে পারমিশন দিয়েও দিয়েছিল। এরপর সে পিয়ার্সিং করিয়েছিল। তারপর সে বলতে থাকে, আমি ভেবেছিলাম এতে আমার অনেক লাভ হবে, কিন্তু যখন পরের দিন আমি স্কুলে গেলাম তখন আরো বেশি মানুষ আমার থেকে দূরে সরে গেল, মানে মানুষ আমাকে আরো খারাপ ভাবতে শুরু করলো। তখন উসামি বলল, সত্যি বলতে এরা খুব স্টুপিড, মানে এরা রিন্তারোকে চিনতেই পারেনি, আর যদি আমি তখন ওখানে থাকতাম তাহলে আমি তোর বেস্ট ফ্রেন্ড হতাম। সত্যি বলছি তুই খুবই ভালো, আর তুই কারো সম্পর্কে কখনো খারাপ ভাবিস না, আর এটা ওদেরই ফল্ট, মানে ওরা ভবিষ্যতে খুবই রিগ্রেট করবে যে তারা তোর মতো বন্ধু পায়নি। তখন ওয়াগারি বলে, আমার আরো খেতে ইচ্ছে করছে, মানে আমার পেট এখনো ভরেনি। রিন্তারো বলে, আরে এত বেশি খেলে তুমি তো মোটা হয়ে যাবে। ওয়াগারি বলে, আর একটু, আমার খেতে ভালো লাগছে অনেক। এরপর ওয়াগারি বলে, সত্যি বলতে আমিও খুব লাকি যে আমি তোমাদের মতো ফ্রেন্ডস পেয়েছি, মানে তোমরা সবাই খুবই ভালো। এইসব শুনে রিন্তারোর খুব ভালো লাগছিল, তার জীবনে যে জিনিসটার অভাব ছিল সেটা এখন ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে। আর এইসব কথা তার মাও লুকিয়ে লুকিয়ে শুনছিলেন, আর তিনিও খুবই ইমোশনাল হয়ে পড়েছিলেন। এরপর আমাদের মায়ের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। পাস্টে রিন্তারোর মাও পিয়ার্সিং করিয়েছিলেন, আর তার চুল ব্লন্ড করিয়েছিলেন। এটা দেখে রিন্তারোর বাবা বলে, তুমি হঠাৎ করে এটা করছো যে, এটা কি রিন্তারোর জন্য? মা বেশ আপসেট হয়ে বলেন, হ্যাঁ তুমি ঠিক বলেছো। রিন্তারো যখন স্কুল থেকে আসে তখন সব সময় আমাকে বলে ওর সাথে কেউ কথা বলতে চায় না, মানে সে যখন কারোর সাথে কথা বলতে চায় তখন সবাই তাকে ইগনোর করে দেয়। এবার ও আমাকে বলেছিল আজ থেকে আমি আর কোনো বন্ধু বানাবো না। এটা শুনে আমার খুব খারাপ লেগেছিল। শপে রিন্তারো বেকারির ওনারকে দেখেছিল, আর তখন তার চোখে একটা আলাদা স্পার্কেল ছিল। এরপর সে আমার কাছে পিয়ার্সিং করানোর পারমিশন চাইলো। আমি তাকে তখন মানা করতে পারিনি, তাকে সাপোর্ট করার জন্য আমি এটা তো করতেই পারি। বাবা বলেন, সত্যি তুমি খুবই অ্যামেজিং, মানে আমার চয়েস খারাপ না, তুমি নিজের আর নিজের ছেলের জন্য এত কিছু করতে পারো। তিনি বলেন, ও তোমার ফিলিংস একদিন অবশ্যই বুঝবে। মা বলেন, হ্যাঁ তুমি ঠিক বলেছো, হয়তো সে বুঝতে পারবে। এরপর মা তাদের সবার জন্য কেক নিয়ে আসেন। এটা দেখে ওসামি খুবই এক্সাইটেড হয়, আর কেক নেওয়ার পর আবার অনেক ধন্যবাদ জানায়। এরপর মা সেখান থেকে চলে যেতে শুরু করেন, আর তখনই পেছন থেকে রিন্তারো এসে তাকে ধন্যবাদ জানায়। এটা শুনে প্রথমে মা ও শকড হন, আর তিনি চলে যেতে শুরু করেন।
আর তখন তার চোখে হালকা পানি দেখা যায়। এরপর তারা সবাই স্টাডি করার জন্য একটা রেস্টুরেন্টে দেখা করে, আর সেখানে ওসামি পৌঁছানোর পর অনেক খাবার অর্ডার করে দেয়। বাকি সবাই বলে, আরে তুই জানিস না তুই অনেক লেট করে এসেছিস আর এত খাবার খাবি? ওসামি বলে, ভাই সরি, বাট আমাকে খেতে দে। এরপর আয়াতো সুবারুকে জিজ্ঞেস করে, তুমি কি খাবে? সুবারু বুঝতে পারছিল না, আর সে স্যান্ডউইচ বলে দেয়। ওয়াগারিও বুঝতে পারছিল না সে কি খাবে, তার তো সবকিছু খেতে ইচ্ছে করছিল। আর সে বেশ এক্সাইটেড হয়ে রেন্তারোকে জিজ্ঞেস করে, তুমি কি খাবে? রেন্তারো বেশ নার্ভাস হয়ে গিয়েছিল, আর তাকে ওই সময় সাকো খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। তারা দুজনও খুব খুশি ছিল। এরপর ফাইনালি তাদের সবার ডিনার কমপ্লিট হয়ে যায়। আর তখনই হঠাৎ সুবারু ওয়াগারির কানে বলে যে এখন স্টাডি করার টাইম হয়ে গিয়েছে। আর তখনই তারা ওসামির দিকে তাকায়। ওসামি তো পড়ার নাম শুনেই ঘুমিয়ে পড়েছিল। এরপর তারা তাকে তোলার চেষ্টা করে, কিন্তু সে তারপরও ওঠে না। রিন্তারো বলে ওর পড়ার অনেক স্ট্রেস হয়েছে, মানে ও রাতভর স্টাডি করছিল, এজন্য এখন ঘুমিয়ে পড়েছে। এরপর ওয়াগারি তাকে তোলার চেষ্টা করে। সে তার সামনে মেনু কার্ড রাখে আর একটা গেম খেলার কথা বলে, মানে যদি আমরা আধা ঘন্টা স্টাডি করি তাহলে একটা কেক অর্ডার করব, আর 1 ঘন্টা স্টাডি করলে 2টো কেক অর্ডার করব, আর এই কেকের জন্য তাকে টাকাও দিতে হবে না। এটা শুনে তো সে খুবই খুশি হয়ে যায়। এরপর ওয়াগারি রিন্তারোকেও বলে, যদি কোথাও তোমার ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করো। রিন্তারো বলে, হ্যাঁ আমার ডাউট ছিল, বাট আমি ট্রাই করতে চাই যে আমি প্রথমে এটা সলভ করতে পারি কিনা। ওয়াগারি ভাবছিল, লাস্ট টাইম যখন আমরা পড়েছিলাম তখন তো রিন্তারো আমাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, কিন্তু ওর এখন কি হলো? তার বাকি বন্ধুরা বলে, এখন রিন্তারোকে অনেক ফ্রেশ দেখাচ্ছে, তাই আমার মনে হয় ও সব কোয়েশ্চেন সলভ করতে পারবে। এরপর রিন্তারো তার বন্ধুদের উপর একটু চিৎকার করে, আর ওয়াগারি তখনও তার দিকেই তাকিয়েছিল। এরপর ফাইনালি রিন্তারো রিভিল করে যে আমি নিজে নিজে ট্রাই করতে চাই, মানে আমি অন্যদের উপর ডিপেন্ড হয়ে থাকতে চাই না, আর যদি আমার সত্যি তোমার দরকার হয় তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব। আর তখন রিন্তারোর কথা শুনে ওয়াগারিরও খুব ভালো লাগে। এরপর সুবারুর সিন দেখানো হয়, যে খুবই চিলমুড়ে পড়াশোনা করছিল, কিন্তু হঠাৎ করে তার নজর ওসামির দিকে যায়। ওসামি বেশ ক্রিপি ভাবে তার বইয়ের দিকে তাকিয়েছিল, আর সুবারু এই ব্যাপারে ওসামিকে জিজ্ঞেসও করে। এরপর ওসামি বলে, আরে তোমার কাছে এই মোটা বইটা কিসের? সুবারু বলে, এটা আমাদের ওয়ার্কবুক। এটা শুনে ওসামি বেশ অবাক হয়, আর নিজের ওয়ার্কবুক দেখায় আর কম্পেয়ার করে দুটোতে কত ডিফারেন্স। সুবারু ওসামির এত পাতলা বই দেখে বেশ অবাক হয়েছিল। আর তখন রিন্তারোর বন্ধুরা বুঝতে পারে কিউকো স্কুলের মেয়েরা কেন এত ইন্টেলিজেন্ট হয়, আর সুবারু ফাইনালি বুঝতে পারে চিদোরি হাই স্কুলের ছেলেরা কেন এত বোকা হয়। আর তখন সবাই স্টাডি করছিল এক্সেপ্ট ওসামি, মানে সে আলাদা মোডে ছিল। রিন্তারোর একটা কোয়েশ্চেনে ডাউট ছিল, আর সে ওয়াগারিকে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে চেয়েছিল, বাট সে যখন ওয়াগারির দিকে তাকায় তখন দেখে ওয়াগারি খুবই ফোকাসড, তাই রিন্তারোর সাহস হচ্ছিল না ওয়াগারিকে ডিস্টার্ব করার। কিন্তু তখনই ওয়াগারি রিন্তারোর দিকে তাকায়, তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও? আমি সরি, আমি শুনতে পাইনি। এরপর রিন্তারো বলে, হ্যাঁ আমার তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার ছিল। ওয়াগারি তখন কোয়েশ্চেন বোঝানো শুরু করে, কিন্তু রিন্তারো ভাবতে থাকে, ওয়াগারিকে আমি এত সিরিয়াস কখনো দেখিনি, শুধু একবার দেখেছিলাম যখন সে আমাকে তার ড্রিমের কথা বলেছিল, কিভাবে তাকে নিজের ফ্যামিলিকে প্রাউড ফিল করাতে হবে। ওয়াগারি রিন্তারোকে পুরো কোয়েশ্চেনটা বুঝিয়ে দেয়, বাট রিন্তারো কিছুই বুঝতে পারে না, কারণ তার ফোকাস তো কোয়েশ্চেনের দিকে ছিলই না। ওয়াগারি জিজ্ঞেস করে, তুমি কি বুঝেছো? রিন্তারো না বলে। এরপর ওয়াগারি হাসতে থাকে আর তাকে আবার বোঝানো শুরু করে। সুবারুরও একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার ছিল, বাট সে তাদের দুজনকে ডিস্টার্ব করতে চাচ্ছিল না। আর তখনই ওসামি সুবারুকে বলে, তোমার কি কোনো প্রবলেম আছে? সুবারু বলে, তার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার ছিল। ওসামি বলে, এতে কি আছে, আমাকে দাও, দেখি আমি পারি কিনা। এরপর সে যখন কোয়েশ্চেনটা দেখে তার তো সেন্সই চলে যায়, মানে সে ভাবতে থাকে এই কোয়েশ্চেনটা এত হার্ড কেন। সাকুও বলে, ভাই তোর দ্বারা তো আমাদের বইয়ের কোয়েশ্চেনই সলভ হয় না, আর তুই ওর হেল্প করবি? চুপচাপ ওকে বইটা দিয়ে দে। এরপর ওসামি সুবারুর কাছে অনেক সরি চায়। আর তখনই সাকো বলে, আমাকে বলো তোমার কোন কোয়েশ্চেনে ডাউট আছে। সুবারু কোয়েশ্চেনটা বলে, সাকো বেশ সহজে কোয়েশ্চেনটা সলভ করে দেয়। এটা দেখে সুবারু বেশ অবাক হয় আর তার প্রশংসা করে। আর তার বন্ধুরা তখন বেশ অবাক ছিল, এই কিয়োকো হাই স্কুলের কোয়েশ্চেন কিভাবে সলভ করলো। তার বন্ধুরা বলে, ভাই তোর তো কিয়োকো হাইয়ে থাকা উচিত। সাকো বলে, আরে তুই পাগল নাকি, কিয়োকো হাই তো মেয়েদের স্কুল, আর এই কোয়েশ্চেনটা এতটাও টাফ ছিল না। সুবারু বলে, না দেখা যায় তো কোয়েশ্চেনটা বেশ টাফ ছিল, আর তুমি এটা কিভাবে সলভ করলে। এরপর সে এক্সপ্লেন করতে থাকে সে কিভাবে সলভ করেছে। আর আয়াতো বলে, ভাই তুই দেখ, তুই পড়াশোনায় খুবই ইন্টেলিজেন্ট, এতে কোনো ডাউট নেই, কিন্তু টিচার হিসেবে একদমই না। এই কথা শুনে সাকু বেশ স্যাড হয়ে যায়, বাট আমি কি সত্যিই খারাপ টিচার?
এরপর সাকু রিন্তারোকে জিজ্ঞেস করে, ভাই সত্যি করে বল, আমি তোর কথা বিশ্বাস করব, আমি কি সত্যিই খারাপ টিচার? রিন্তারো বলে, না ভাই এমন কিছু না, আসলে আমরাই 3 জন খারাপ স্টুডেন্ট যারা তোর কথা বুঝতে পারি না। বেচারার মনটা আবার টেরিবল ভাবে ভেঙে যায়, কিন্তু তারপরও সে হাল ছাড়ে না। সে তখন সুবারু আর ওয়াগারিকে আবার এক্সপ্লেইন করতে শুরু করে, কিন্তু লিটারালি তাদের দুজনের মাথার উপর দিয়ে আনসারটা চলে যায়, আর তখন সে আবার বেশ ভেঙে পড়ে। এখন অবশেষে সে বুঝতে পারে, সে ভাবতো তার বন্ধুরা পড়াশোনায় সত্যিই খারাপ, কিন্তু না, সে আসলে নিজেই ভালো করে বোঝাতে পারতো না, এই জন্য তার বন্ধুরা ফেল হতো। এরপর সে সেখান থেকে উঠে যাচ্ছিল, কারণ সে ভাবে তার এখানে আর বসে থেকে কি লাভ, কিন্তু তার বাকি বন্ধুরা তাকে আবার বসিয়ে দেয়। এরপর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে তাদের এক্সামের রেজাল্ট আসে, আর ওসামি এক্সামে পাশ করে যায়, আর সে তখন খুব খুশি হয়। এরপর হঠাৎ করে দুটো ছেলে তাদের কাছে আসে, তারা বলে, তোমরা তো প্রমিস করেছিলে যে তোমরা টানা 3 বছর ফেল হতে থাকবে, তাহলে তোমরা দুজন পাস হলে কি করে? তোমরা কি আমাদের সাথে চিট করার চেষ্টা করছো? ওসামি বলে, না ভাই এমন কিছু না, আসলে আমাদের টিচার এখন খুবই ভালো করে পড়াচ্ছে। এরপর ওই দুটো ছেলে সাকুর কাছে যায়, তাদের দুজনকে কাছে দেখে সাকু বেশ নার্ভাস হয়ে যায়। আর তখনই ক্লাসের টিচার আসেন, তিনি বলেন যে ফাইনালি সামার শুরু হতে চলেছে, তোমরা সামার ব্রেকে কি করবে? সব স্টুডেন্ট নিজেদের প্ল্যান বলতে থাকে। তখনই একজন স্টুডেন্ট বলে, টিচার আপনি তো কোনো হোমওয়ার্ক দেননি। টিচার তখন বলেন, তোমাদেরকে সামার ব্রেক দেওয়া হয়েছে এনজয় করার জন্য, আমি চাই না যে তোমরা বাড়িতে বসে পড়াশোনা করে এটা ওয়েস্ট করো, আমি চাই তোমরা তোমাদের স্টুডেন্ট লাইফ এনজয় করো, যাতে তোমরা বড় হয়ে পাস্টের কথা ভাবলে তোমাদের খুব ভালো লাগে। আর তখন সব স্টুডেন্ট টিচারের প্রশংসা করতে শুরু করে, স্যার আপনার চেয়ে ভালো টিচার আমরা কখনো দেখিনি। টিচার বলেন, এত খুশি হওয়ার কিছু নেই, যারা ফেল হয়েছে তারা রেগুলার ক্লাস করবে। এরপর তারা সবাই ভাবতে থাকে এখন আমাদের কি করা উচিত, কিন্তু কারো মাথায় কিছুই আসছিল না। আর তখনই তারা সবাই রিন্তারোকে জিজ্ঞেস করে। রিন্তারো সবাইকে বোলিং খেলার জন্য বলে, আর সবাই সেখানেই যাওয়ার জন্য ডিসাইড করে। তারা ভাবে যে আমরা টিমে ভাগ হয়ে যাব, আর যেই টিম হারবে তারা উইনিং টিমকে পরের দিন ট্রিট দেবে। এরপর তারা যখন যাচ্ছিল তখন রিন্তারো ভাবছিল, আমার লাইফ কত অদ্ভুত ভাবে চেঞ্জ হয়ে গেল। আগে আমার সাথে মাত্র 3 জন কথা বলতো, বাট এখন এত মানুষ আমার সাথে কথা বলে, আর সবাই আমার সাথে খুবই ভালো ব্যবহার করে। আর আমি এই সব কিছুই হারাতে চাই না, আর এইসব আমি ওয়াগারির জন্য পেয়েছি। যদি ও আমার লাইফে না আসতো তাহলে হয়তো আমি এসব পেতাম না। এরপর হঠাৎ করে তারা রাস্তায় ওয়াগারি আর তার ফ্রেন্ডদের দেখতে পায়। ওসামি চিৎকার করে ওয়াগারিকে ডাকতে যাচ্ছিল, কিন্তু বাকিরা তার মুখ বন্ধ করে দেয়। তারা বলে, ভাই তুই জানিস না যে আমরা এসব সিক্রেট রেখেছি, মানে বাকিদেরকে এই ব্যাপারে বলা যাবে না। ওসামি বলে, আরে সরি, মানে মুখ থেকে অ্যাক্সিডেন্টলি বেরিয়ে গিয়েছিল। এরপর সেখানে একজন ছেলে বলে, ওই মেয়েটা তো সেই যে আমাদের স্কুলের গেটের সামনে দাঁড়িয়েছিল। ওসামি বলে, না ভাই এ ও না, তুই কি পাগল হয়ে গেছিস? বাকিরা তার কথায় কান দেয় না, আর সবাই এগিয়ে যেতে শুরু করে। এরপর রিন্তারোকে দেখানো হয় যে তখন ওয়াগারির দিকে তাকিয়েছিল। এরপর ওসামি বলে, ভাই আমাদের তো সামনে যেতে হবে। আর এরপর সে তাকে নিয়ে যেতে শুরু করে। লিটারালি সে সরাসরি জিজ্ঞেস করে, ভাই তুই কি ওয়াগারির সাথে ডেট করেছিস? এটা শুনে সাকু আর আয়াতো বেশ শকড হয়ে যায়। এরপর রিন্তারো বলে, ভাই তুই কি পাগল নাকি? আমরা কিভাবে ডেট করতে পারি? তোর কি একদমই সেন্স নেই? ওসামি বলে, ঠিক আছে, মানে তোরা দুজন ডেট করছিস না, কিন্তু তুই কি ওকে পছন্দ করিস? রিন্তারো বলে, না ভাই। ওসামি বলে, ভাই এটা তো আমরা সবাই জানি। আর সে বাকিদের নামও সেখানে নিতে শুরু করে। রিন্তারো তখন শাই হয়ে গিয়েছিল, আর লজ্জায় নিচে বসে যায়, আর ভাবতে থাকে, আমি কি এতদিন আমার ফিলিংস গুলো লুকিয়ে রাখতে পারিনি? ওসামিও বলে, দেখ ভাই, তুই যখন ওয়াগারিকে ডেট করবি তখন আমাদের জানিয়ে নিস, আমি তোকে অনেক টিপস দেব, আমি এই ব্যাপারে খুবই এক্সপিরিয়েন্স প্লেয়ার। এরপর বাকিরা সেখানে আসে, আর ওসামিকে মেরে তাকে সাথে নিয়ে যেতে শুরু করে। ভাই তুই নিশ্চিন্তে থাক, আমরা কাউকে বলবো না তোর ব্যাপারে, যে তুই আর ওয়াগারি একজন আরেকজনকে পছন্দ করিস। রিন্তারও ভাবতে থাকে, এরা সবাই কিভাবে জানতে পারে? মানে সেদিন ওই ছেলেটাও বলেছিল যে আমরা দুজন কাপল, আর এখন এরাও একই কথা বলছে। এরা সবাই কি আমার ফিলিংস এর ব্যাপারে জানতে পারে? তাহলে তো এটাও হতে পারে যে ওয়াগারিও আমার ফিলিংস এর ব্যাপারে জেনে গিয়েছে। এরপর তারা ভলিবল খেলা শুরু করে, যেখানে ওসামি বলছিল যে রিন্তারোর টিম তো আমাদের পার্টি দেবে, মানে আমাদের কেউ হারাতে পারবে না। আর সে ওই গেমে খুবই ভালো ছিল, বাকিরাও বেশ চিল ছিল। এরপর সাকুর টার্ন আসে। বাকিরা বলে, হ্যাঁ ভাই, আমরা জানি যে তুই গেম খেলতে পারিস না, কোনো ব্যাপার না, তুই শুধু নর্মাল খেলে চলে আয়। আর এরপর যখন সে খেলে আসে তখন তার স্কোরও একদম পারফেক্ট হয়। বাকিরা বলে, ভাই তুই সব কাজে এত পারফেক্ট কিভাবে? মানে এমন কিছু তো হবে যেখানে আমরা তোকে হারাতে পারি, প্লিজ বলে দে ভাই। এরপর ওসামি বলে, না ভাই এমন কিছু না, ও ভিডিও গেম খেলতে খুবই খারাপ, আর আমি ওকে অনেকবার হারিয়েছি। এটা শুনে বাকি সবাই খুশি হয়, আর পরের বার ভিডিও গেমের কম্পিটিশন করার কথা ঠিক করে।
আর লিটারালি এরপর রিন্তারোর টিমকে দেখানো হয়। তাদের অবস্থা খুবই খারাপ ছিল। রিন্তারোর আঙুল বলের ভেতর আটকে গিয়েছিল, আর সে যখন বল ছোড়ে তখন সেটা ঠিক মতো যায়ও না, আর বেচারা রিন্তারো ভেঙে পড়ে। মানে তার দ্বারা কোনো কাজই ঠিক মতো হচ্ছিল না। এরপর ওসামের টিম রিন্তারোকে বেশ ইনসাল্ট করতে শুরু করে, আর রিন্তারোর টিম তাদের প্লেয়ারকে ডিফেন্ড করতে শুরু করে যে আমাদের কাছে এখনো অনেক প্লেয়ার আছে, তাই তোরা দেখতে থাক। আর বেচারা রিন্তারো আপসেট হয়ে যেতে শুরু করে। সে ভাবে আমার মনে হয় কাল আমাদেরকে ওদের ট্রিট দিতে হবে। আর এরপর সে আবার ওয়াগারির কথা ভাবতে শুরু করে, আর ভাবে এই ডেট করাটা আসলে কি। মানে সে তার লাইফে কখনো কাউকে ডেট করেনি, আর সে কখনো ডেটের পারপাসে ওয়াগারির সাথে কথা বলেনি। বরং সে যখন ওয়াগারির স্মাইল দেখে তখন তার মনটা একদম সিম্পল হয়ে আসে। এরপর সেখানে আয়াতো আসে। রিন্তারো বলে ভাই সরি, আমার জন্য কাল তোমাদেরকেও ট্রিট দিতে হবে। আয়াতো বলে তোকে সরি বলার দরকার নেই, আমি জানি তোর মন গেমে নেই, বরং তুই এখনো ওসামের ওই কথাগুলোই ভাবছিস। এটা শুনে রিন্তারো বেশ নার্ভাস হয়ে যায় আর বলতে থাকে ভাই এভাবে বলিস না। এরপর সে বলে ভাই আমি তোকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, এই ডেট করাটা আসলে কি, আর এই ফিলিংসটা কি। আয়াতো খুব হাসতে থাকে আর বলে সরি ভাই, আমিও এটা কখনো ট্রাই করিনি। এরপর আয়াতো বলে এই কোয়েশ্চেনটা তুই আমাকে তো জিজ্ঞেস করেছিস, কিন্তু বাকিদেরকে একদমই জিজ্ঞেস করিস না। মানে সবাই তোর পেছনে হাত ধুয়ে লেগে যাবে, কজ কারোই গার্লফ্রেন্ড নেই, তাই এর আনসার তোকে কেউ দিতে পারবে না। এরপর আয়াতো তাকে বলে তুই যদি ওয়াগারিকে সত্যি ভালোবাসিস তাহলে তোর তাকে সরাসরি সব কথা বলে দেওয়া উচিত। আর আমার কাছে খুব ভালো লাগছে যে তুই তোর প্রবলেম আমাদের সাথে শেয়ার করছিস। এখন আমরা তোকে নিয়ে খুবই খুশি, মানে তুই এখন আমাদের উপর ট্রাস্ট করতে পারিস। রিন্তারো বলে এ কি বলিস, আমি তোদেরকে স্টার্ট থেকেই ট্রাস্ট করি, তোরা আমার হাতে গোনা বন্ধুদের মধ্যে একজন। সব শুনে আয়াতোর খুব ভালো লাগে, আর সে বলতে থাকে আমি জানি না ওয়াগারি তোকে কি বলবে, হ্যাঁ নাকি না বলবে, বাট তুই এটা মনে রাখিস যে তোর বন্ধুরা সব সময় তোর জন্য আছে। আর তখন রিন্তারো খুব খুশি হয়ে যায়। এরপর তার বাকি টিমমেটস তাকে ডাকতে আসে, কারণ গেম তখনও বাকি ছিল আর ওসামের টিমকে হারানো একদম ইম্পসিবল ছিল। মানে সে খুব বাজে স্কোর করছিল। তখনই আয়াতো তার ব্যাডেস্ট ফর্মে চলে আসে আর বলে আমার ওদের জন্য এখন খুবই খারাপ লাগছে, আর বিশেষ করে ওসামের জন্য। মানে আমি এখন তার কাদা মুখ দেখতে চাই। এরপর রিন্তারোকে বাড়িতে দেখানো হয়, তার ফোনে অনেক মেসেজ আসে। ওসামে বলছিল ভাই প্লিজ বেশি দামি খাবার অর্ডার করিস না, আর আয়াতো বলে ভাই সেটা তো কালই দেখা যাবে। এরপর আমাদের পাস্টের সিন দেখানো হয়, যেখানে আয়াতো একাই পুরো গেম জিতিয়ে দিয়েছিল, আর এখন রিন্তারো তাদের সবার সাথে সময় কাটিয়ে খুবই খুশি ছিল আর ভাবে আমি তাদের সাথে আরো সময় কাটাবো। আর তখনই একজন ছেলে বলে তোমাদের সামার ভ্যাকেশনের প্ল্যান কি। এরপর রিন্তারোর মাথায় ওয়াগারের ইমেজ আসে, আর সে ভাবে আমার ওর সাথে সময় কাটাতে হবে। সে ভাবতে থাকে ও আবার আমার স্টাডিতে হেল্প করেছিল, তাহলে কি আমাদের বাইরে ঘুরতে যাওয়া উচিত। আর এবার তো আমরা গ্রুপ স্টাডি করেছিলাম, তাহলে হয়তো আমাদের অন্যদেরকেও নিয়ে যেতে হবে, না হলে তারা সবাই খুবই মন খারাপ করবে। সে যখন এইসব ভাবছিল তখনই সুবারুর মেসেজ আসে, আর সে মেসেজ দেখে খুবই শকড হয়ে যায় যে রাতে সুবারুর মেসেজ কেন এলো। সুবারু বলে আমি জানি যে ওয়াগারি তোমাকে এটা বলবে না, বাট আমি তোমাকে বলে দিচ্ছি এই মাসের 22 তারিখে ওয়াগারির বার্থডে। এটা শুনে রিন্তারো বেশ শকড হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখি রিন্তারো তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করে আমাদের এরিয়াতে সবচেয়ে ভালো কেক কোথায় পাওয়া যায়। এই কথা শুনে তার মা শক হয়ে যান আর বলেন সবচেয়ে ভালো কেক তো আমাদের কাছেই পাওয়া যায়, তুমি কি বোকার মতো কথা বলছো। তখন এই কথা শুনে সে বলে না আমি এমনি জিজ্ঞেস করছিলাম। এটা শুনে তার মা একটু আপসেট হয় আর জিজ্ঞেস করেন তুমি কি কাউকে গিফট দেবে। এই কথা শুনে সে বলে হ্যাঁ আমি ওয়াগারিকে গিফট দেব, ও তো সবসময় আমাদের এখানে কেক খেতে আসে, তাই আমার একটু অন্যরকম কিছু দিতে ইচ্ছে করছিল। তখন এটা শুনে তার মা বলেন না আমাদের এখানকার কেকই সবচেয়ে ভালো, এজন্যই তো ও এখানে কেক খেতে আসে। আমার মনে হয় তোমার ওকে একটা হ্যান্ডমেড কেক দেওয়া উচিত। ও কি বার্থডে আসছে। এই কথা শুনে সে বলে হ্যাঁ বার্থডে আসছে। তখন তার মা বলে তোমার বাবার থেকে হেল্প চাওয়া উচিত, কারণ উনি এসব জিনিসে খুব ভালো আর কেক বানাতেও। তখন সে বলে বাবা তো বিজি থাকবেন। এই কথা শুনে তার মা বলেন না তোমার বাবা কেক বানাতেই ভালোবাসেন, উনি সবসময় 24/7 কেকই বানাতে থাকেন। লাস্ট টাইম যখন তোমার বন্ধুরা এসেছিল তখনও উনি কেক বানিয়েছিলেন। এটা শুনে সে বলে ঠিক আছে। আর যখন সে তার বাবার কাছে আসে তখন দেখে যে উনি নিচে পড়ে আছেন। তখন সে তার বাবাকে বলে বাবা তুমি ঠিক আছো তো। উনি বলেন হ্যাঁ আমি ঠিক আছি, তোমার কি কিছু লাগবে। এই কথা শুনে রিন্তারো বলে আমি কেক বানানো শিখতে চাই। এটা শুনে উনি তো শক হয়ে যান আর জিজ্ঞেস করেন কি হয়েছে, তুমি হঠাৎ কেক বানানো কেন শিখতে চাইছো। রিন্তারো বলে আমি আমার এক ফ্রেন্ড ওয়াগারিকে গিফট দিতে চাই। এই কথা শুনে উনি বলেন গিফট, আমাকে একটা প্রপার রিজন দাও। এই কথা শুনে সে বলে আসলে আমি ওর মুখের স্মাইল দেখতে চাই।
এই কথা শুনে উনি কনভিন্স হয়ে যান আর তাকে কেক বানানো শেখাতে রাজি হয়ে যান। এরপর আমাদের স্কুলের সিন দেখানো হয় যেখানে রিন্তারোর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তখন তার বন্ধুরা আসে আর তাকে জিজ্ঞেস করে কি চলছে, তোমাকে খুব টায়ার্ড লাগছে। তখন এই কথা শুনে সে বলে আমি কেক বানানো শিখছি। ওসামি বলে আমিও সেই খাবারটা খেতে চাই। তখন সবাই প্রথমে একটু ওয়ারিড হয়ে যায় যে ও কেন কেক বানানো শিখছে। এরপর রিন্তারো সেখান থেকে চলে যায়। এরপর আমাদের কিউকো হাই স্কুলের সিন দেখানো হয় যেখানে ওয়াগারি সুবারুকে বলছে থ্যাংক ইউ, তুমি আমার আপকামিং বার্থডেতে আমার সাথে থাকবে। তখন তার অনেক ফ্রেন্ডস আসে আর বলে তুমি কেন আমাদের সাথে বার্থডে সেলিব্রেট করবে না। এই কথা শুনে সে বলে হ্যাঁ আমি তোমাদের সাথে সেলিব্রেট করব, কিন্তু আমার বার্থডে 22 তারিখ আর আমি ওই দিনটা একটু বিজি থাকবো, সো আমি 23 তারিখ তোমাদের সাথে সেলিব্রেট করব। তখন এই কথা শুনে তারা বলে ঠিক আছে। তখনই সুবারু রিন্তারোকে মেসেজ করে দেয় যে ওয়াগারির বার্থডের দিন সে ফ্রি আছে। এই কথা শুনে রিন্তারো তার মোটিভেশন পায় আর ফাইনালি ওয়াগারিকে মেসেজ করে দেয় আর বলে যদি তুমি 22 তারিখ ফ্রি থাকো তাহলে কি তুমি আমার সাথে দেখা করতে পারবে। এই কথা শুনে প্রথমে ওয়াগারি কিছুই বুঝতে পারে না আর তার মনে হচ্ছিল এই ব্যাপারে হয়তো সুবারুই রিন্তারোকে বলেছে। তখন সে সুবারুকে কল করে আর তার উপর চিল্লিয়ে বলে তুমি ওকে কেন বললে। এই কথা শুনে সে বলে আমি জানি তুমি তোমার বার্থডে রিন্তারোর সাথে সেলিব্রেট করতে চাও, রাইট। এই কথা শুনে সে এটা ডিনাই করতে পারে না আর ব্লাশ করতে থাকে। তখন সুবারু তাকে বলে গুড লাক আর ফোনটা কেটে দেয়, যার পর ওয়াগারির মাথা খারাপ হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না তার বার্থডে অন্য কারোর সাথে নয় বরং রিন্তারোর সাথে সেলিব্রেট করতে চলেছে আর সে খুবই খুশি ছিল। এরপর আমাদের রিন্তারোর সিন দেখানো হয় যে কেক বানানোর জন্য খুব হার্ড ওয়ার্ক করছিল আর সে একটি কেক বানিয়ে ফেলে যেটা তার বাবা টেস্ট করেন আর উনি বলেন এটা এতটাও খারাপ হয়নি, যার জন্য রিন্তারো খুব খুশি হয় আর সে তার ড্রেস চেঞ্জ করার জন্য চলে যায়। এরপর রিন্তারোকে দেখানো হয় যে ফাইনালি কেক নিয়ে যাচ্ছে আর সে মাঝ রাস্তায় ভাবতে থাকে এটা কি সত্যি ভালো টেস্ট করছে নাকি বাবা আমার হ্যাপিনেসের জন্য শুধু বলেছে। এরপর রিন্তারো সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে ওয়াগারিকে আসতে বলেছিল। সে দেখে যে ওয়াগারি সেখানে আগেই পৌঁছে গেছে। তখন সে একটু ঘাবড়ে যায় কিন্তু সে ওর কাছে যায় আর তাকে হ্যাপি বার্থডে বলে আর সাথে সাথে সে তাকে গিফটটা দেয়। সে বলে এটা একটা কেক। এটা শুনে সে খুশি হয় আর সে বলে আমি এটা ওপেন করতে চাই, বাড়িতে গিয়ে করো। তখন সে বলে শুধু ওপেন করব, আমি খাবো না। তখন সে তাকে একটা পার্কে নিয়ে যায় যেখানে সে বলে আমি আর সুবারু ছোটবেলায় এখানে আসতাম আর এখনো আসি। আমি চেয়েছিলাম তুমি আমার ফেভারিট প্লেসটা দেখো, যেখানে দুজন একটা বেঞ্চে বসেছিল আর সে কেকটা বের করে দেখছিল আর বলছিল এটা খুব ভালো হয়েছে। তখন রিন্তারো আস্তে করে বলে এই কেকটা আমি বানিয়েছি আর তুমি আমাদের এখানকার কেক খুবই পছন্দ করো আর আমি ভাবলাম তোমার এই স্পেশাল ডেতে আমি একটা কেক বানাই। এই কথা শুনে ওয়াগারির তো সেন্স চলে যায়। সে বুঝতে পারছিল না সে কিভাবে রেসপন্স করবে। তখন সে বলে আমি কি তোমাকে নাইটে কল করতে পারি যখন আমি কেকটা খাবো। তখন রিন্তারো বলে অবশ্যই। তখন রিন্তারো ওয়াগারিকে বাই করে দেয়। এরপর আমাদের রিন্তারোর সিন দেখানো হয় যেখানে সে ভাবছিল ফাইনালি ওয়াগারি স্মাইল করলো। এরপর আমাদের ওয়াগারির সিন দেখানো হয় যে নিজের কেকের ফটো তুলছিল আর সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না আর সে তার ফ্যামিলি আসার আগে কেকটা খেতে চাইছিল। তখন সে এক পিস কেক বের করে খায় আর সেটার টেস্ট তার খুবই পছন্দ হয় আর সে খেতে খেতে রিন্তারোর কথা ভাবছিল। এরপর আমাদের রিন্তারোর বাড়ির সিন দেখানো হয় যেখানে তার মা আর বাবা ওয়ারিড হয়ে গিয়েছিল কারণ সে একটা অদ্ভুত ফেস করে রেখেছে। তখন তার মা বলে কি হয়েছে, মেয়েটার কি কেক পছন্দ হয়নি। তখন এই কথা শুনে সে বলে না, ও কিছুর জন্য ওয়েট করছে। তখন রিন্তারোর কাছে একটা কল আসে। তখন সে ছুটে নিজের রুমে চলে যায় আর কলটা ওয়াগারির ছিল। তখন সে তাকে জিজ্ঞেস করে তার কি কেকটা পছন্দ হয়েছে। এই কথা শুনে সে বলে খুব বেশি পছন্দ হয়েছে আর এটা খুব ডেলিশিয়াস ছিল আর আমার ফ্যামিলির সবাইও খেয়েছে আর আমার ছোট ভাই তো পুরো কেকটা একাই খেয়ে ফেলেছে। তখন এই কথা শুনে সে বলে থ্যাঙ্কস গড, এটা খুব ভালো খবর। তখন এই কথা শুনে সে বলে তুমি কি তার জন্য আবার কেক বানাবে। রিন্তারো বলে হ্যাঁ অবশ্যই। তারা দুজনেই কল কেটে দেয়। এরপর রিন্তারো বাইরে আসে আর এসে তার বাবাকে বলে আমি সামার ভ্যাকেশনে কেক বানানো শিখতে চাই। এখন তার বাবা জিজ্ঞেস করে সেই কেকের কি হলো, সেই মেয়েটা কি বললো। রিন্তারো বলে তার পছন্দ হয়েছে। তখন তার বাবা বলে যদি তুমি আমার সাথে কেক বানানো শিখতে চাও তাহলে তোমাকে খুব মন দিয়ে শিখতে হবে আর আমি তোমাকে একটাও ছুটি নিতে দেব না আর সাথে সাথে আমি তোমাকে ওই জায়গা থেকে বাইরেও যেতে দেব না। এই কথা শুনে তো রিন্তারোর অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু তখনই তার মা তার বাবাকে মারতে মারতে বলেন তুমি কি আমাদের ছেলের সাথে এমন করবে। তখন উনি বলেন না না, আমি তো জোক করছিলাম। তখন রিন্তারো বলে না, সে পুরো সামার হলিডেজ তাকে হেল্প করবে আর শুধু সেই দিন বাইরে যাবে যেদিন তার প্ল্যান থাকবে।
তখন তার মা রিন্তারোকে দেখে ভাবছিল এই ছেলেটা আজকাল ওই মেয়েটির জন্য খুবই স্মাইল করছে। আর এখানেই এই ভিডিওটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।